সো আমরা যেখানে ছিলাম যে আমরা ফার্স্টে আমাদের প্রথম পোর্শনটা শুরু করব ডেটা টাইপস দিয়ে। ওকে, তো যেহেতু আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু যে ডেটাগুলো কী ধরনের শেপে থাকে বা ডেটাগুলো আসলে দেখতে কীরকম হবে এবং ডেটাগুলোর মানে হচ্ছে কী কী ধরনের টাইপগুলো নিয়ে আসলে আমরা মূলত কাজ করি, এই জিনিসগুলো মূলত আমরা ফার্স্টে দেখব, তারপর বাকি অন্যান্য অংশগুলো আমরা শুরু করব। ওকে, সো গোলাম ফারুক, আপনি আপনার ইয়েটা আপাতত একটু মিউট করে রাখতে পারেন। আর এখানে বাকি আরও কয়েকজন দেখলাম জয়েন করেছেন, ইফতেখার রাজু, কাজী সিয়াম, নাজিন সুলতানা, শারমিন আক্তার, তানভীর। ওকে, ঠিক আছে। তো আমরা আমাদের ডেটা টাইপসটাকে শুরু করি। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের এখানে যেই ধরনের ডেটা টাইপসগুলো থাকে সেই ডেটা টাইপসগুলো আমরা ফার্স্টে একটু দেখে নিই। ফার্স্ট অফ অল আমাদের যেই ডেটা টাইপ থাকে এর মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টেজার। তো ইন্টেজার বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে 0, 1, 2, পজিটিভ হইতে পারে, এটা নেগেটিভ হইতে পারে। তো মূলত হচ্ছে পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন, পূর্ণ সংখ্যা যেগুলো সেগুলোকে আমরা বলি ইন্টেজার, এবং এই পাইথনে আমরা এটাকে শর্ট ফর্মে INT বলে থাকি। দ্বিতীয়টা হচ্ছে ফ্লোট। তো ফ্লোট হচ্ছে আমাদের দশমিক ভ্যালুগুলো। তো দশমিক ভ্যালুগুলো যেমন ধরেন আমি বলি 3.18, বা যদি বলি যে 102.72, দশমিকের সহ যে সকল ভ্যালুগুলো থাকবে সেগুলো সবই হচ্ছে ফ্লোট বা দশমিক সংখ্যা। তো পাইথনে এটাকে আমরা ফ্লোট বলে চিহ্নিত করে থাকি। ইন্টিজার গেল, ফ্লোট গেল। আরেকটা হচ্ছে আমাদের এখানের মধ্যে যেটা হচ্ছে যে ডেটাগুলো থাকে, যেমন হচ্ছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজগুলো হচ্ছে সাধারণত পার্সেন্টেজ ফরম্যাটে থাকে। তো ওইটাকে আমরা দশমিক লাইক 04, এটা বললে হচ্ছে আমরা এটা বলি পার্সেন্টেজে 4%। পার্সেন্টেজ ফরম্যাটে থাকে, আবার থাকে রেশিও ফরম্যাটে। রেশিও ফরম্যাটটা এটা আসলে ফ্লোট ভার্সনেরই একটা অল্টারনেট ভার্সন। তো ফ্লোটে দশমিকের পর যে অংশ থাকে এটাকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই তাহলে এটা উপরে এবং নিচে দুইটা ভাগে ভাগ করা হয়। উপরে অংশ থাকে লব আর নিচে থাকে হচ্ছে হর। বাংলা যদি আমরা এটা বলি লব এবং হর, আর ইংলিশে যদি বলি তাহলে উপরে হচ্ছে নিউমিরেটর আর নিচে হচ্ছে ডেনোমিনেটর। তো এইগুলো যে ডেটাগুলো আমাদের থাকবে এই ধরনের ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো ছাড়া আরেকটা ভ্যালু হচ্ছে আমাদের অবজেক্ট। তো অবজেক্ট কোনগুলো? অবজেক্ট হচ্ছে যেই সকল ভ্যালুগুলো স্ট্রিং দিয়ে তৈরি। এখন স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ অথবা কোনো একটা লেটার অথবা কোনো আলফা নিউমেরিক ভ্যালু। যেমন আমি যদি বলি যে আমার নাম সাকিব, তাহলে সাকিব হচ্ছে ইটসেলফ একটা স্ট্রিং বা এটা হচ্ছে একটা অবজেক্ট টাইপ ডেটা। আমি যদি বলি যে লেটস সে কোনো একটা প্রোডাক্টের কোড ধরলাম A102B, ঠিক আছে, এইটা একটা কোড, আলফা নিউমেরিক কোড। এখানের মধ্যে নিউমেরিক ভ্যালু আছে, এখানে একটা অ্যালফাবেটিক ভ্যালু আছে, এরকম মিক্স অবস্থা থাকলেও সেটাকে আমরা বলছি অবজেক্ট। আবার যদি এটা আপনার কোনো একটা পার্টিকুলার নাম হয়, নাম ছাড়াও যদি আমার কোনো একটা টাইপের শব্দ হয়, যে কোনো শব্দ, যেমন স্থানের নাম, কোনো মানুষের নাম, কোনো একটা ধরেন হচ্ছে কি বলে মেজারমেন্টের নাম, যেই ধরনের আমরা শব্দ বা বাক্য বা পার্টস অফ স্পিচ হিসেবে জেনে থাকি তার সবগুলোই হচ্ছে আমাদের অবজেক্ট। তো অবজেক্ট টাইপের ডেটাগুলোকে আমরা স্ট্রিং বলে থাকি। আর স্ট্রিং মানেই হচ্ছে এই ধরনের শব্দ, বাক্য অথবা পার্টস অফ স্পিচ অথবা আলফা নিউমেরিক যে ভ্যালু থাকবে সেগুলো। এখন এই যে ভ্যালুগুলো আমরা দেখলাম সেই ভ্যালুগুলোকে সাজানোর জন্য আমাদের কয়েকটা দুইটা টাইপ আছে। একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড আর একটা হচ্ছে স্ট্রাকচার্ড। আচ্ছা, আনস্ট্রাকচারটা কি? যেটা সাধারণত কোনো ধরনের কোনো টেবুলেশন ফর্মে থাকে না, মানে এখানের মধ্যে কোনো ধরনের কোনো টেবিল থাকবে না। যেমন আমি যদি কোনো একটা ভ্যালু লিখি, ধরুন 4-5টা ভ্যালু লিখলাম লাইক 5, 1, 2, 7, 3, 6। তো আমি যদি কমা কমা দিয়ে যদি সাজাই, এইটা কোনো ধরনের কোনো আপনার টেবিল অথবা রো অথবা কলাম হিসেবে কিন্তু এখানে প্রেজেন্ট হচ্ছে না। তো এটাকে আমরা বলছি আনস্ট্রাকচার্ড ডেটা। আর যদি স্ট্রাকচার অনুযায়ী সাজাই তাহলে আমি যদি এই সেম ভ্যালুগুলোকে যদি আমি একটা এরকম বক্স আকারে একটা টেবিলের মধ্যে সেল হিসেবে তৈরি করি, যেটা এক্সেলে আমরা করে থাকি, আমি যদি সেলের ভিতরে ভ্যালুগুলো লিখি 5, 1, 2, 7, 3, 6, তাহলে এটা হচ্ছে একটা টেবুলার ডেটা এবং এটা একটা স্ট্রাকচার ডেটা।
সো আমাদের এখানে স্ট্রাকচারড এবং আনস্ট্রাকচারড দুই ধরনের ডেটা থেকে থাকে এবং এই দুই ধরনের ডেটা থেকে আমরা মূলত আমাদের কাজগুলো করি। এখন যদি আমার ডেটা আনস্ট্রাকচারড থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সেই ডেটাকে স্ট্রাকচারে নিয়ে আসা। তো আনস্ট্রাকচারড ডেটাগুলো আসলে দেখতে কিরকম, আনস্ট্রাকচারড ডেটাগুলো কি কি? তো আনস্ট্রাকচারড যে সকল ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমার মূলত হয়ে থাকে তিন ধরনের। একটা হচ্ছে লিস্ট স্ট্রাকচার, একটা হচ্ছে ডিকশনারি, আর একটা হচ্ছে টুপল বা অনেকে এটাকে টাপল বলে, টুপল বা টাপল। তো লিস্ট স্ট্রাকচারটা কোনটা? লিস্ট স্ট্রাকচারটা আমরা সাধারণত এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে থাকি এবং এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ভ্যালুগুলোকে কমা 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 দিয়ে সাজাই। যেমন আমি যদি এই ভ্যালুগুলোকে এখানে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে সাজাই 5, 1, 2, 7, 3, 6, তাহলে এটা হচ্ছে একটা লিস্ট ডেটা। এটার ভিতরে যে আমার শুধুমাত্র নাম্বারই থাকবে এমন কোনো কথা নাই। আমি নাম্বারের ভিতরে চাইলে কোনো একটা আমি অবজেক্ট কোনো একটা ওয়ার্ড আমি অ্যাড করতে পারি। আমি চাইলে এটার ভিতরে বলতে পারি যে সাপোজ পাইথন নামে একটা শব্দ আছে, মানে ইটসেলফ একটা শব্দ, অথবা আমি বলতে পারি যে লাইক ঢাকা। আমি যদি একটা এরকম শব্দ লিখি তাহলে এটাও কিন্তু আমার এই লিস্টের মধ্যে আমি রাখতে পারি, যেহেতু সবগুলো আনস্ট্রাকচার ফরম্যাটে আছে। তাহলে লিস্টটা কিভাবে থাকতেছে? আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে, এটা সবসময় মনে রাখবেন, লিস্ট স্ট্রাকচারের ডেটাগুলো আমরা থার্ড ব্র্যাকেটের ফরম্যাটে রেখে থাকি। এরপর আসি ডিকশনারি। ডিকশনারি ফরম্যাটটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করি। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে দুইটা জিনিস, একটা হচ্ছে KEY কি, আর আরেকটা হচ্ছে তার ভ্যালু। দুইটা পার্টে ভাগ করা থাকে। এখন কি কোনটা আর ভ্যালু কোনটা? কি হচ্ছে, ধরেন আমি যদি বলি ডিস্ট্রিক্ট, আর এইটার ভিতরে আমি যদি বলি ঢাকা বা হচ্ছে চিটাগাং বা হচ্ছে সিলেট, হ্যাঁ, এরকম নামগুলো যদি লিখি তাহলে এটাকে যদি ডিকশনারির মধ্যে বা ডিকশনারির মাধ্যমে যদি আমি এটাকে প্রেজেন্ট করি তাহলে ডিস্ট্রিক্ট হচ্ছে একটা কি এবং তার ভ্যালু হচ্ছে ডিস্ট্রিক্টগুলোর নাম। বা আমি যদি এইভাবে বলি যে সাপোজ ইভেন, ইভেন হচ্ছে একটা কি আর এটার ভ্যালু হচ্ছে 2, 4, 6, 8, 10। তাহলে ইভেন নাম্বার কি কোনগুলো? ইভেন নাম্বার হচ্ছে এইগুলো। তাহলে আমি যখন এটাকে একটা শব্দ একটা দিয়ে মানে একটা নাম দিয়ে আমি ইন্ডিকেট করতেছি, এটা হচ্ছে আমাদের কি, এবং এই কি এর আন্ডারে আমরা তখন আমাদের ভ্যালুগুলোকে বসাই। এখন আপনাদেরকে আমি দুইটা এক্সাম্পল দিলাম, আপনারা আমাকে যে কোনো একজনকে বলতে পারেন যে আর কি এক্সাম্পল হতে পারে ডিকশনারির? কেউ একজন বলতে পারবেন যে অন্য একটা এক্সাম্পল? এনিওয়ান? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। অড নাম্বারও হবে 1, 3, 5। অড নাম্বার, গুড। আর কেউ অন্য কোনো টাইপ? কান্ট্রি হবে বাংলাদেশ, ইন্ডিয়া, ভেরি গুড, পাকিস্তান। ওকে। আর কিছু? তো আমি যদি বলি যে ব্লাড গ্রুপ এবং এটার ভিতরে যদি আমি বলি যে এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি পজিটিভ, এটাও কিন্তু হয়, ঠিক আছে, এই অর্থে কিন্তু আমরা লিখতে পারি। অথবা ধরেন আমি যদি বললাম যে সাপোজ রেইন, হ্যাঁ, রেইনে রেইন বা বৃষ্টি হচ্ছে অথবা হয় নাই, ধরেন আমি এটা বললাম একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। এটা হচ্ছে আমাদের এক ধরনের ডিকশনারি ফরম্যাটে আমরা সাজাতে পারি। অথবা আমি বললাম যে জেন্ডার, জেন্ডার লিখে বললাম যে একবার হচ্ছে মেল, একবার হচ্ছে ফিমেল, দুইটা। তার মানে আমি যতগুলো এক্সাম্পল দিলাম সবগুলোতে আপনি খেয়াল করে দেখেন আমার অবশ্যই একটা কি থাকবে, KEY, যেটা দিয়ে আমি আসলে মূলত আমার পুরো ডেটার মূল যেই সামারি বা মূল জিসটাকে আমি মিনিংফুল ওয়েতে বলতে পারি, এবং তার প্রত্যেকের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো হচ্ছে মানে কি এর ভ্যালু। তো এই হচ্ছে আমাদের ডিকশনারি ফরম্যাট, এবং ডিকশনারি ফরম্যাটটা আমরা এখানের মধ্যে লিখে রাখলাম যে এইটাকে আমরা DICT, জি বলুন। হ্যাঁ, কাজী সিয়াম। ভাইয়া ওই যে কি সবসময় একটা থাকবে আর ভ্যালু একাধিক থাকবে, রাইট? জি, ভ্যালু একাধিক থাকবে, কি সবসময় একটা থাকবে, একটা নাম থাকবে, ভ্যালু ওইটার ভিতরে 10টা, 5টা, 20টা, 10 লাখ, 20 লাখ, যা মন চায় হইতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ডিকশনারিটাকে আমরা এইভাবে লিখলাম যে ওকে এটা আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করতে পারি। দেন আমরা আসি হচ্ছে টুপল। টুপলটা কি?
টুপলটা আসলে এটা কাইন্ড অফ সিমিলার টু লিস্ট স্ট্রাকচার, এটাও আনস্ট্রাকচার ফরম্যাটের একটা অংশ। টুপলটা সাধারণত আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করি, এবং লিস্টে যেরকম প্রত্যেকটা ভ্যালুকে আমি কমা কমা দিয়ে সাজাচ্ছি, তেমনি টুপলগুলোকে আমি প্রত্যেকটা ভ্যালুকে কমা কমা দিয়ে সাজাতে পারি। এখন পার্থক্য হচ্ছে যে লিস্টের ভিতরে যে ভ্যালুগুলো, সেগুলোকে আমরা যে কোনো সময় যে কোনো একটা মানে যে কোনো সিচুয়েশনে আমরা এটাকে পরিবর্তন করতে পারি, চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি, রিমুভ করতে পারি, অনেক ধরনের কাজই আমরা করতে পারি। টুপলের ক্ষেত্রে যেটা হয়, টুপলটা হচ্ছে ইমিউটেবল, এটাকে বলা হয় ইমিউটেবল। এবং ইমিউটেবল মানে হচ্ছে যেটাকে আমি খুব সহজে চেঞ্জ করতে পারবো না, যেটা একটা ফিক্সড ভ্যালু হিসেবে থাকবে। তো আমাদের পাইথনে আমরা যে প্র্যাকটিসগুলো করি বা যে কাজগুলো করি, সেখানে আসলে টুপল খুব একটা বেশি ইউজ করা হয় না, রেয়ারলি আমরা ইউজ করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিস্ট দিয়ে কাজ করি অথবা ডিকশনারি দিয়ে কাজ করি, যেটাতে আমাদের সুবিধা হয় আর কি। তো টুপল দিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখব, বাট অত বেশি আমরা ইন ডেপথে যাব না। তাহলে তিনটা জিনিস আমরা দেখলাম আনস্ট্রাকচারড ফরম্যাটের মধ্যে, লিস্ট, ডিকশনারি অ্যান্ড টুপল। এই পর্যন্ত যা যা বললাম, তাহলে এর মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে করতে পারেন। যদি কারো বুঝতে সমস্যা হতে পারে আমাকে বলতে পারেন। লিস্ট ডিকশনারি হচ্ছে মিউটেবল আর টুপলটা হচ্ছে হলো ইমিউটেবল, রাইট? জি। ওকে। এবার গেল, এবার আমরা আসি স্ট্রাকচার ডেটা। তো স্ট্রাকচারড যে ডেটাগুলো আছে বা ডেটার টাইপগুলো আছে, স্ট্রাকচার ডেটাগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে ডেটা ফ্রেম। সিরিজটা সাধারণত এটা আমরা সিঙ্গুলার ফরম্যাটে ইউজ করি বা সিঙ্গুলার ভাবে ইউজ করি। সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গেল ভাবে। যদি কোনো একটা পার্টিকুলার একটা কলাম নিয়ে যখন আমরা একটা ডেটাকে সাজাবো, তখন সেটা হচ্ছে আমাদের সিরিজ, এবং সিরিজে অটোমেটিক্যালি একটা ইন্ডেক্স নাম্বার থাকে, প্রত্যেকটা ভ্যালুর একটা ইন্ডেক্স নাম্বার থাকে। সো 1 2 3 করে আমার ইন্ডেক্স নাম্বার সাজানো হয়, আর এটার হতে আমার ফার্স্ট কলামের বা একটা কলামের ভ্যালু থাকে। সেটা হইতে পারে, মনে করেন আমি বললাম 2.5 অথবা 3.1 অথবা 9.7 এরকম। আর ডেটা ফ্রেম হচ্ছে যেখানে আমার এটা প্লুরাল ফরম্যাটে আমরা বলতে পারি, তার মানে এই জায়গাতে আমার অনেকগুলো কলাম থাকতে পারে। তো এই কলামগুলো আমরা এরকম একটা টেবিলের মধ্যে রেখে, এই টেবিলগুলোর ভিতরে ভ্যালুগুলো যখন আমরা সাজাবো, প্রত্যেকটা এক একটা যে কলাম থাকবে বা যে ফিচার থাকবে, সেগুলো হচ্ছে আমাদের একসাথে সাজানোর পরে যেই ফরম্যাটটা আমরা পাই, টেবুলার ফরম্যাট, এটাকে আমরা বলছি ডেটা ফ্রেম, যেটা আমরা এক্সেলে দেখে থাকি যে সেল আকারে থাকে। ডেটা ফ্রেমটা হচ্ছে এক্সেলের যে ফরম্যাটটা সেল ফরম্যাটটাকে আমরা এই জায়গায় পাইথনে ডেটা ফ্রেম বলছি। আর যদি এই কলামগুলো এতগুলো না থেকে যদি একটা থাকে, তখন সেক্ষেত্রে আমরা এটাকে বলছি সিরিজ। আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যারে, বাট অ্যারেটা হচ্ছে আমি আলাদাভাবে পরে ব্যাখ্যা করব নামটাই দিয়ে। তো এই গেল হচ্ছে আমাদের আনস্ট্রাকচারড এবং স্ট্রাকচারড ডেটা। তো এতক্ষণ ধরে যে জিনিসগুলো আমরা দেখলাম, এটাকে আমরা একটু করে দেখি এবার। সো কোডগুলো হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সহজ। যখন আমরা এই কোড লিখবো, কোড লেখার সময় কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমি যখনই কোনো একটা লাইন শুরু করব, এটার যে প্রথম ইনডেন্ট মানে হচ্ছে যে এটার যে অবস্থান, সেটা একদম ফার্স্ট জায়গা থেকে শুরু করতে হবে। স্পেস ইউজ করা যাবে না। স্পেস ইউজ করলে দেখবেন যে এখানে একটা বাম পাশে লাল একটা আইকন থাকবে, যেটা বলবে কি আনএক্সপেক্টেড। দেখেন এটার উপর গেলে কি লেখা উঠতেছে, কোড অ্যানালাইসিস, নিচে লেখা আনএক্সপেক্টেড ইনডেন্ট। তো এই ইনডেন্টটা আসলে আমরা রাখি না, ঠিক আছে? সবসময় আমরা এই ফার্স্ট পজিশন থেকে লেখা শুরু করি, স্পেস আমরা দেই না, এটা দেওয়া যাবে না। আচ্ছা, দ্বিতীয়ত যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এইখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন শেষে সবার লাস্টে ওই কমা সেমিকোলন দেওয়ার প্রয়োজন নাই। স্পেসিফিক কেসে আমরা দেব, বাট ইন জেনারেল কেসে আমাদের দেওয়ার প্রয়োজন নাই। স্পেসিফিক কেস কোনগুলো, যদি আমরা একটা ফাংশন ডিফাইন করি তখন আমরা দেব, বাট এছাড়া অন্যান্য সময় আমাদের দেওয়ার এটা তেমন কোনো প্রয়োজন নাই। তৃতীয়ত আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের যতগুলো ডেটা আমরা পাইথনের মধ্যে বসাবো, এই ডেটার ইন্ডেক্স মানে সিরিয়াল নাম্বার অলওয়েজ 0 থেকে শুরু হয়। এটা প্রথমেই বলে রাখি, এটা অনেকেই ভুল করেন যে আমরা আমাদের রেগুলার লাইফের যে কোনো জিনিস 1 2 3 4 1 থেকে শুরু করি।
আপনি যখন কোনো কিছু যখন আমরা মানে গুনি, ঠিক আছে, কাউন্ট করি, আমরা 1 2 3 4 1 থেকে শুরু করি। পাইথন অলওয়েজ 0 থেকে শুরু করে, এটা সবসময় মনে রাখবেন। পাইথন সে যখন কাউন্ট করবে অলওয়েজ 0 থেকে কাউন্ট করবে, 0 1 2 3 এভাবে সে যেতে থাকবে। সো ইন্ডেক্সের ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে। দেন আরেকটা জিনিস হচ্ছে যে আমি যখন এখানে ডেটাগুলোকে সাজাবো টেবুলার ফর্মে, এই টেবুলার ফর্মে যখন সাজাবো তখন আমি এটার বাম পাশে প্রত্যেকটা যতগুলো আমার এখানে ইনস্ট্যান্সগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা রো, আর উপরে এগুলো হচ্ছে কলাম। এটা আমরা জানি, এক্সেলে আমরা করছি, আপনারা যারা এগুলো নিয়ে কাজ করেন রেগুলার। উপরে এগুলোকে আমরা বলছি হচ্ছে কলাম, আর বাম পাশেগুলোকে প্রত্যেকটা ইনস্ট্যান্সকে বলতেছি রো। ইনস্ট্যান্স বলি অথবা অবজারভেশন বলি। যেমন আমি যদি বলি যে প্রথম ব্যক্তি তার অবজারভেশন, হয়তো তার নাম আছে এখানের মধ্যে, তার অ্যাড্রেস আছে, তার হয়তো হাইট দেওয়া আছে, তার ওয়েট দেওয়া আছে, তার ব্লাড প্রেশার দেওয়া আছে, অথবা তার হচ্ছে তারা কয় ভাই বোন সেটার হয়তো ইনফরমেশন দেওয়া আছে এরকম, বা সে জব করে নাকি স্টুডেন্ট সেটার ইনফরমেশন। তার মানে প্রথম ব্যক্তি তার কিছু ইনফরমেশনগুলো এখানের মধ্যে পাচ্ছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ইনস্ট্যান্স অথবা ফার্স্ট অবজারভেশন। সো আমরা এটাকে বলি ওবিএস, অবজারভেশন। অবজারভেশন 1 2 3 4 যতগুলো আমার এখানের মধ্যে রাখা দরকার আমি রাখতে পারি। তার মানে আমরা যখন বলি যে এই অবজারভেশন অথবা রো নাম্বার, অবজারভেশন নাম্বার অথবা রো নাম্বার, তখন আমরা আসলে এটা রো নাম্বার এই পজিশনটাকে ইন্ডিকেট করি। এটাও সিমিলারলি এটা আমার 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4। কলামের ক্ষেত্রে একই রকম, 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 একই রকম। উপরে যে কলামগুলোর নাম একটু আগে বললাম, যে কলামের টাইপগুলো বললাম, নাম, অ্যাড্রেস, হাইট, ওয়েট, ব্লাড প্রেশার বা অন্যান্য কিছু, এটাকে আমরা বলছি হচ্ছে ফিচার। আমরা পাইথনে বা হচ্ছে আমাদের মেশিন লার্নিংয়ে আমরা সেটাকে বলি ফিচার। ফিচার কি? এক একটা ক্যারেক্টারিস্টিক্স। তো একজন ব্যক্তি, তার নাম একটা ক্যারেক্টারিস্টিক্স, তার অ্যাড্রেস একটা ক্যারেক্টারিস্টিক্স, তার বয়স একটা ক্যারেক্টারিস্টিক্স, হাইট, ওয়েট, ব্লাড প্রেশার বা অন্যান্য যে কোনো একটা ভ্যালু যখন আমরা নিই সেটা হচ্ছে ওই পার্সোনাল, ওই ব্যক্তির একটা ক্যারেক্টারিস্টিক্স। এটা যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে। হতে পারে যে ওই প্রোডাক্টের নাম, ওই প্রোডাক্টের সিরিয়াল নাম্বার, ওই প্রোডাক্টটা কবে তৈরি হয়েছে, ওই প্রোডাক্টটা মানে কোথায় সেল হয়েছে, কত দামে সেল হয়েছে, ওকে, ওই প্রোডাক্টটা কে নিছে, কাস্টমার কে, ঠিক আছে। এইরকম যখন আমি একটা প্রোডাক্টের ইনফরমেশনগুলো নিব তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে ওই প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ফিচার। সো আমরা যখন বলবো ফিচার তখন আমাকে বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি কলামের কথা মেনশন করতেছি, আর যখন আমরা বলবো অবজারভেশন তখন আমরা রো এর কথা মেনশন করতেছি, ঠিক আছে। তো আমরা কিছু টার্মস হচ্ছে ইউজ করব এখন থেকে, সামনেও আমরা ইউজ করব। তো টার্মসগুলো সম্পর্কে আগে আপনাদেরকে অবহিত করে রাখি যাতে পরবর্তীতে বুঝতে সমস্যা না হয়। তো আমাদের ফার্স্টে করি কি, যে এখানের মধ্যে কোন একটা ভ্যালুকে আমরা যদি এখানে অ্যাসাইন করতে চাই আমরা একটা ভেরিয়েবল দিয়ে অ্যাসাইন করি। ভেরিয়েবলটা এটা যে কোনো একটা শব্দ, একটা বাক্য, মানে বাক্য না, এটা হচ্ছে কোনো একটা লেটার হইতে পারে, ঠিক আছে। যেহেতু আমি আপনাদেরকে সিরিয়ালি দেখাচ্ছি একটা একটা করে উপর থেকে নিচে, সেই জন্য আমি এখানের মধ্যে ABCD ইউজ করতেছি। আপনাকে যে ABCD ইউজ করতে হবে নট নেসেসারি, আপনি অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন, আপনি আপনার নামও ইউজ করতে পারেন, অন্য যে কোনো নাম ইউজ করতে পারেন। এখন এইখানে যখন আমরা এই ডেটাগুলোকে জায়গার মধ্যে রাখবো, এই প্রত্যেকটা টাইপের যে সকল ভ্যালুগুলো, মানে ভ্যালু আমি যেখানে রাখবো এখানের মধ্যে প্রত্যেকটাকে আলাদাভাবে আমরা বলছি ভেরিয়েবল। তো ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা মানে ডেটা স্টোর করার একটা ক্যারেক্টারিস্টিক্স, যেখানে আমরা ওই পার্টিকুলার একটা নামের আন্ডারে বিভিন্ন ভ্যালুকে রাখবো। যেমন ধরেন আমি যদি বলি এইজ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে আমি যদি এটার ভিতরে ভ্যালু রাখি তাহলে খুবই স্বাভাবিক আমি এখানের মধ্যে মানুষের বয়সটা রাখবো, তার মানে আমি সিঙ্গেল ডিজিট বা ডাবল ডিজিট রাখবো। একই রকম ভাবে আমি যদি বলি কোনো একটা নেম, NAME, নেম, তাহলে এটা আমি মানুষের নাম রাখবো। এটা জাস্ট বোঝার সুবিধার জন্য যে আমি ভেরিয়েবলের নামটা কি রাখতেছি, কি ধরনের নাম রাখতেছি এবং এটার ভিতরে আমি কি ধরনের ভ্যালু রাখতেছি, এইটা ভেরিয়েবল নেম দিয়ে আমরা প্রকাশ করি। যখন কোনো একটা ভেরিয়েবল দিয়ে আমি একটা ভ্যালুকে অ্যাসাইন করব, অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা ইকুয়াল টু ইউজ করি। যেমন আমরা ছোটবেলায় ম্যাথ করার সময় করছি না, যে একটা ধরি যে হ্যাঁ এক্স হচ্ছে অমুক, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে ওই এক্সটাকে আমরা বিভিন্ন ইকুয়েশন দিয়ে, অ্যালজেব্রাতে আমরা করেছিলাম, তারপর অ্যারিথমেটিক আমরা করেছিলাম, তারপর আমরা হচ্ছে ইকুয়েশন দিয়ে কি করি, ডানে বামে ইকুয়েশন সলভ করার পরে দেন একটা সময় গিয়ে আমরা এক্স এর ভ্যালু আনি। সাপোজ ধরেন এক্স এর ভ্যালু 2 আসলো, তাহলে হ্যাঁ এটা উত্তর
অমুক হচ্ছে এত। সো এই যে আমি একটা ধরলাম এবং তারপর একটা এখান থেকে ক্যালকুলেশন করে বের করলাম, এইটা হচ্ছে একটা ভেরিয়েবল। তো যখন আমরা অ্যাসাইন করতেছি তখন আমরা ইকুয়াল টু দিয়ে অ্যাসাইন করতেছি। তা আমরা যখন ওই যে অ্যালজেব্রাতে বা ছোট ছোট এই আগে ছোটবেলায় যখন আমরা অঙ্ক করতাম, ম্যাথ করতাম, তখন আমরা বলতাম যে এরকম যে ধরলাম এক্স ইকুয়াল টু হচ্ছে 2 আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3, তারপর আমরা বলতাম যে এক্স প্লাস ওয়াই হচ্ছে 2 প্লাস 3। এভাবে কিন্তু আমরা ছোট ছোট ম্যাথ করতাম অ্যালজেব্রায়। তার মানে আমরা এক্স কে একটা সংখ্যার মাধ্যমে এটাকে প্রকাশ করতেছি, বা একটা সংখ্যাকে আমি অ্যাসাইন করতেছি একটা ভেরিয়েবল দিয়ে। এখন কোন একটা সময় গিয়ে সেটা এক্স এর ভ্যালু চেঞ্জ হতে পারে। ভেরিয়েবলের কাজই হচ্ছে এটা যে সে একটা নির্দিষ্ট অপারেশন করার পরে তার ভ্যালুটা চেঞ্জ হইতে পারে, হওয়াটা খুব স্বাভাবিক। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলি একদম কনস্ট্যান্ট ভ্যালু। বাট কনস্ট্যান্ট ভ্যালু এখানে মধ্যে আমরা নিচ্ছি না বা আমাদের নেওয়ার প্রয়োজন পড়তেছে না, বিকজ কারণ একটা সময় পর পর আমাদের এক্স এর ভ্যালুগুলো ওয়াই এর ভ্যালু বা অন্য যে কোনো ধরনের ভেরিয়েবল নিই না কেন ওভার দ্য টাইম আপডেট হচ্ছে বা চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি এখন বলি যে এ হচ্ছে একটা ভেরিয়েবল ইকুয়াল টু 10, তো 10 কে আমরা কি বলছিলাম, এটা হচ্ছে একটা ইন্টিজার। তো আমি যদি এখন a ইকুয়াল টু 10 লিখে যদি আমি এই লাইনটাকে রান করি, আমি আগে লাস্ট ক্লাসে বলছিলাম যে স্পেসিফিক লাইনটাকে আমরা এভাবে ব্লক করে এখানে যে উপরে একটা বার আছে, যে উপরে লম্বা ওয়ার্ড ফাইলে যেমন আমরা একটা আই এর মতো বার পিপ 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 করে তোরকম একটা আইকন আছে। তার মানে এখানে যদি আমি যাই মাউস পয়েন্টারে রাখলে দেখাচ্ছে রান সিলেকশন অর দ্য কারেন্ট লাইন। হ্যাঁ, তো আমি যদি এখানে রেখে যদি লাইন রান করি তাহলে এই লাইনটা শুধু রান হবে, বাকি সব এগুলো আর রান হবে না, শুধুমাত্র একটা লাইন রান হবে, 20 নম্বর লাইনটা এখানে রান হচ্ছে। এখন রান হওয়ার পরে এটা রান করার পরে আমরা কি দেখলাম, দুটো জিনিস দেখলাম। একটা হচ্ছে ডান পাশে যে ভেরিয়েবল এক্সপ্লোরার দেখতে পাচ্ছি, এখানে একটা নতুন ভেরিয়েবল এখানে তৈরি হয়েছে, জেনারেট হয়েছে, কারণ আমরা এটাকে অ্যাসাইন করছি। ভেরিয়েবলের নাম কি এ, ভ্যালু কি 10। দেখেন এখানে আসছে কি নেম এ, এটা টাইপ কি ইন্টিজার, মানে এটার ভিতরে ভ্যালুটা কি ইন্টিজার টাইপ, সাইজ 1 মানে এখানে একটা ভ্যালু, সেটা কি 10। একদম স্ট্রেট ফরওয়ার্ড। আপনি চাইলে এখানে যদি অনেকগুলো ভ্যালু থাকে, আপনি যদি এগুলোকে একসাথে দেখতে চান, ডাবল ক্লিক করলে আপনি দেখবেন যে ওইটা একটা আলাদা পপ আপ উইন্ডো হিসেবে আসবে। একটু পরে ছেড়ে দেখাচ্ছি। আরেকটা চেঞ্জ আপনি দেখবেন নিচে এখানের মধ্যে কনসোলে, এখানে ইনপুটে এ ইকুয়াল টু 10 চলে আসছে। যেমন আমি যখন এখানে রান করলাম দুইটা জায়গাতে চেঞ্জ দেখতে পাচ্ছি। ডান পাশে ভেরিয়েবল এক্সপ্লোরারে এখানে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে, আর নিচে এখানে কনসোলে এখানে আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ আমি এই লাইনটা রান করছি এবং এখানে a ইকুয়াল টু 10, এর a হচ্ছে একটা ভেরিয়েবল, তার ভ্যালু 10। তো এটা মিনিং হচ্ছে a অ্যাসাইন্ড টু 10। সিমিলারলি আমি যদি বলি b ইকুয়াল টু 10.05, তো 10.05 এই ভ্যালুটা কি ধরনের ভ্যালু, এটা একটা ফ্লোট টাইপ ভ্যালু। আমি যদি এখন এটাকে রান করি আমি দেখব সাথে সাথে এখানে b নামে একটা ভেরিয়েবল তৈরি হবে, আর নিচেও এখানের মধ্যে ইনপুটে b নামে একটা, মানে এই লাইনটা এখানের মধ্যে রিপিট হয়ে চলে আসবে, তার মানে এই লাইনটা রান হয়েছে এটা বুঝায়। তো রান করলে আমি দেখলাম যে এখানে ডান পাশে b চলে আসছে, এটা টাইপ কি ফ্লোট, সাইজ 1 আর ভ্যালু হচ্ছে 10.05। সিমিলারলি নিচেও দেখলাম এই জায়গার মধ্যে b ইকুয়াল টু 10.05। হ্যাঁ বলেন। জি গোলাম ফারুক বলেন। সরি, আপনি রানটা কিভাবে করতেছেন? খুব দ্রুত যাচ্ছেন তো ওটা ধরতে পারতেছি না, রানটা কিভাবে হচ্ছে আর কি। এই যে উপরে দেখবেন এখানের মধ্যে কয়েকটা অপশন আছে, কয়েকটা বক্স আছে, এখানে আইকন আছে, এখানে আপনার 4টা আইকন আছে। হ্যাঁ, তো এখানে আমি এই যে 4 নাম্বার আইকন, মানে আমি যদি এখানে আপনাকে ড্র করে দেখাই যদি আপনার বুঝতে সমস্যা হয়, যে আপনি দেখবেন যে এরকম একটা আইকন আছে। এই আইকনটা দিয়ে বুঝায় যে আমি এই লাইনটা রান করতেছি, মানে আমি কোন একটা লাইনের উপরে মাউস পয়েন্টার নিয়ে দেখেন এখানে বিপ করতেছে না এই অংশটুকু, এর মানে আমি রান করলে শুধু ওই লাইনটাই রান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আসি সি। সি হচ্ছে আরেকটা ভেরিয়েবল, আমরা আরেকটা ভেরিয়েবল নাম দিয়ে বললাম যে এখানে একটা স্ট্রিং রাখবো। এখন স্ট্রিং হিসেবে কাকে রাখা যায়, ধরুন আমি এটা বললাম যে পাইথন, এটা এই নাম রাখতে হবে নট আছে, আপনি আপনার যে কোনো নাম আপনি রাখতে পারেন। ধরা যাক আমি আপনাদের এখান থেকে কোনো একটা নাম যদি নেই, সাপোজ গোলাম ফারুক আপনার নাম যদি আমি নেই, আমি এখানের মধ্যে পাইথন না লিখে আমি বললাম গোলাম ফারুক, যদি বানান ভুল করে থাকি সরি। ওকে, আমি এখন এই যে একটা সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে রাখতে হয়, আমি যত ধরনের স্ট্রিং অথবা অবজেক্ট টাইপ ভ্যালু নিব
যেহেতু এটা একটা শব্দ, একটা বাক্যের অংশ বা কিছু লেটার, তখন এটাকে হচ্ছে এরকম একটা সিঙ্গেল কোটেশনে অথবা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয়। ইটস আপ টু ইউ, আপনি সিঙ্গেল কোট রাখতে পারেন, ডাবল কোট রাখতে পারেন, বাট ইউ নিড টু বি কেয়ারফুল। যেটা দিয়ে শুরু করবেন ওটা দিয়ে শেষ করবেন। এখন যদি আপনি সিঙ্গেল কোট দিয়ে শুরু করেন আর ডাবল কোট দিয়ে শেষ করেন তাহলে কিন্তু হবে না। এখন আমি বললাম যে সি হচ্ছে ইকুয়াল টু গোলাম ফারুক। আমি রান করি, রান করার সাথে সাথে দেখলাম ডান পাশে এখানে আসছে সি, এখানে বলছে str, str মানে হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা। এখানে সাইজ বলছে 11। এখন 11 কেন বলছে? কারণ সে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল লেটার সেটাকে তার এক একটা কাউন্ট হিসেবে নিয়েছে, ইনক্লুডিং স্পেস, স্পেসটাকে সে কাউন্ট করতেছে। তো এখানে গোলাম শব্দটা 5টা লেটারের, ফারুক শব্দটা 5টা লেটারের, আর মাঝখানে হচ্ছে একটা স্পেস। টোটাল কয়টা হলো? 11টা। সেই জন্য সে বলতেছে সাইজ হচ্ছে 11 এবং এটা কি? গোলাম ফারুক। এই গেল হচ্ছে ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিং। এখন আমরা আসি যে একটা লিস্ট স্ট্রাকচার আমরা তৈরি করব, ঠিক আছে? তো আমি এর আগে বলছিলাম যে একটু আগে বলছি লিস্ট স্ট্রাকচার আমরা কি করি, এগুলোকে আমরা কমা কমা দিয়ে পরপর সাজাই, ঠিক আছে? এইভাবে আমরা কমা কমা দিয়ে সাজাই আর সামনে এবং পিছনে থার্ড ব্র্যাকেট অ্যাড করি, প্যারান্থেসিস অ্যাড করি। সো আমরা বললাম যে ঠিক আছে, আমরা এখানের মধ্যে ডি নামে একটা ভেরিয়েবল নিয়ে বললাম ইকুয়াল টু, আমরা থার্ড ব্র্যাকেট শুরু করলাম এবং থার্ড ব্র্যাকেট এখানে শেষ করলাম। আর ভিতরে আমি বললাম 1 2 3 4 6 7 10 কমা সাকিব, আমার নাম এখানে দিলাম। মানে আমার এখানে নাম্বারসও আছে, আমার এখানে একটা অবজেক্টও আছে। এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাড মাল্টিপল অবজেক্টস অর মাল্টিপল ভ্যালুস ইন ওয়ান লিস্ট। তো আমি এটাকে রান করি। এখন রান করার পরে কি দেখলাম, এই লাইনটা রান করার পর দেখলাম যে ডি টাইপ কি? লিস্ট। ওকে, লিস্ট টাইপ বুঝলাম। সাইজ কি? 7। এখন এই 7 মানে কি? 7টা ভ্যালু আছে। এখন কিন্তু সে এই সাকিবের ভিতরে যে 5টা লেটার আছে এটাকে সে কাউন্ট করবে না। যখন আমার মাল্টিপল ভ্যালু থাকবে তখন সে সাকিবকে এই পুরোটাকে একটা সিঙ্গেল ভ্যালু হিসেবে সে কাউন্ট করবে। তা আমার এখানে ভ্যালু কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো এই যে 7 এবং এই হচ্ছে 7 ভ্যালু। আপনি যদি এখানে যে কোনো একটা জায়গায় এখানে 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 যে কোনো জায়গায় যদি ডাবল ক্লিক করেন দেখবেন একটা আলাদা পপ আপ উইন্ডো তৈরি হবে। এর আগে হয় নাই, কারণ এর আগে হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল ভ্যালু ছিল। যেহেতু এখানে মাল্টিপল ভ্যালু, এখন যে একটা পপ আপ উইন্ডো চলে আসছে। তো এই পপ আপ উইন্ডোতে আপনি দেখবেন যে প্রথম যে কলামটা এটা হচ্ছে ইন্ডেক্স, এটা বাই ডিফল্ট তৈরি হয়েছে, পাইথন এটা তৈরি করছে, এটা আমার কোনো হাত নাই। টাইপ হচ্ছে ইন্টিজার, সবই কিন্তু এখানে ইন্টিজার, তবে লাস্টে একটা হচ্ছে স্ট্রিং। সাইজ হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 1, একটা করে সিঙ্গেল ভ্যালু। বাট এখানে দেখবেন স্ট্রিং হিসেবে বলতেছে 5, কারণ আমি লিস্টের ভিতরে ঢুকছি। এখানে ডাবল ক্লিক করা মানে হচ্ছে আমি লিস্টের ভিতরে ঢুকছি, ঢুকার পর এবার লিস্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোকে সে আলাদাভাবে সে এখানে দেখাচ্ছে। এই ক্ষেত্রে সে আমাকে এটা বলবে যেটা হচ্ছে স্ট্রিং, এখানে 5টা ভ্যালু আছে বা 5টা এখানে লেটার আছে, তখন বলবে। আর এর আগ পর্যন্ত, এর আগের স্টেপে, মানে এই অবস্থায় যখন আমরা দেখতেছি, এই অবস্থায় সে ওই শব্দ পূরণ যে সাকিব নামটা আছে এটাকে একটা সিঙ্গেল ভ্যালু হিসেবে ট্রিট করছে। এই হচ্ছে আমাদের লিস্ট আকারে। এরপর আসে আমরা আরেকটা নাম রাখলাম, এর হচ্ছে ডিকশনারি। তো আমি বলছিলাম কি ডিকশনারিতে আমাদের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কি, দেন একটা কোলন থাকে এবং তারপর ভ্যালু থাকে, সিঙ্গেল আর মাল্টিপল ভ্যালু। তো ধরেন আমি এখানের মধ্যে কয়েকটা মাল্টিপল ভ্যালু নিয়ে যদি বলি যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম এই জায়গাতে আর আমি এখানে শেষ করলাম, ভিতরে আমি বললাম যে কি1, KEY 1, এবং যেহেতু এটা একটা অবজেক্ট, এটা একটা নাম, আলফা নিউমেরিক একটা ভ্যালু, সেজন্য আমি এটাকে একদম সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে রাখলাম। তাই আমার এইটা কি হিসেবে আমি বুঝাইলাম যে এটা হচ্ছে কি1 কোলন। এখন এটার ভিতরে আমি মাল্টিপল কিছু ভ্যালু যদি রাখতে চাই, একটা ভ্যালু রাখা যায়, মাল্টিপল ভ্যালু রাখা যায়। যদি আপনি মাল্টিপল ভ্যালু রাখেন তাহলে আপনি এটাকে ওই লিস্টের মতো করে সাজাবেন। তো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবেন, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবেন, এবং তার ভিতরে আপনি এক বা একাধিক ভ্যালু যেগুলো আপনার রাখা দরকার সেগুলো আপনি রাখতে পারবেন। এইটা হচ্ছে একটা ডিকশনারির আইটেম। আমি যদি আরেকটা আইটেম করতে চাই, আরেকটা যদি ডিকশনারির ভিতরে ভ্যালু আনতে চাই, কমা দিয়ে আমি ধরেন আরেকটা কি নিলাম, কি2, সেকেন্ড আরেকটা নিলাম কি, কোলন দিয়ে বললাম ভ্যালু2, এবং এটা যেহেতু একটা সিঙ্গেল ভ্যালু এবং এটা একটা স্ট্রিং ভ্যালু, দ্যাটস ওয়াই আমি কোনো থার্ড ব্র্যাকেট ইউজ করছি না, একটা সিঙ্গেল ভ্যালু যেহেতু আছে। এবং যেহেতু এটা একটা আলফা নিউমেরিক ভ্যালু, এই জন্য আমি এটাকে শুরুতে এবং শেষে
সিঙ্গেল কোট দিয়ে দেখাচ্ছি। এই যে আমি লাইনটা রান করলাম, লিখলাম, লিখে আমি যদি এই লাইনটাকে যদি রান করি, তাহলে আমি দেখব ডান পাশে হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি হয়েছে। ওকে ফাইন, এটা কি ডিক্ট, ডিআইসিটি। সো ডিক্ট মানে হচ্ছে এটা একটা ডিকশনারি, এটার ভিতরে বলছে সাইজ হচ্ছে 2। এখন সাইজ 2 মানে কি? 2 মানে হচ্ছে এখানে ডিকশনারিতে দুইটা কি আছে, একটা দুইটা। ভিতরের ভ্যালুগুলো কিন্তু সে এখানে ইনিশিয়ালি বাইরে থেকে কাউন্ট করছে না, কারণ ডিকশনারি যখন আমি কাউন্ট করব, ডিকশনারির ভিতরে সাইজটা মেজার করা হয় কয়টা কি আছে তার উপরে। যেমন এখানে একটা কি আছে, এখানে আরেকটা কি আছে, দুইটা কি আছে, সেই জন্য সে আমাকে দেখাচ্ছে যে ডিক্ট হচ্ছে 2। আপনি যদি এখন এটার উপর ডাবল ক্লিক করেন, দেন আপনাকে বলবে যে হ্যাঁ, প্রথম যেটা কি 1 এটা হচ্ছে লিস্ট আকারে আছে, কারণ আপনি এই যে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছেন না, তো এই জন্য বলতেছে যে হ্যাঁ কি 1 এটার ভিতরে ভ্যালুগুলো লিস্ট আকারে আছে এবং এখানে তিনটা আইটেম আছে, 100, 105, 106। কি কি? 100, 105 এবং 106। নিচে বলছে কি 2 সেকেন্ড, যে এখানে আপনার আছে স্ট্রিং আকারে। তো স্ট্রিং আকারে আমার কি আছে? ভ্যালু 2 আছে, এবং ভ্যালু 2 যেহেতু এটা একটা স্ট্রিং, সো এখানে সে কি করবে? প্রত্যেকটা লেটারকে কাউন্ট করবে। কাউন্ট করে দেখলো যে ভ্যালু হচ্ছে 5টা লেটারের, আর 2 হচ্ছে এখানে একটা, টোটাল করা 6টা। সেজন্য সে বলতেছে এটা সাইজ হচ্ছে 6। তো আগের স্টেপে যদি যাই, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি ডিকশনারির ভিতরে আমার দুইটা কি আছে, যেই জন্য এখানে বলতেছে 2, সাইজ 2। এবং তার ভিতরে যখন আমি আবার ঢুকবো, তখন সে বলবে যে হ্যাঁ, কি এর জন্য আপনাকে আলাদাভাবে কাউন্ট করে বলবে এটা লিস্ট আকারে তিনটা ভ্যালু আছে, আর দ্বিতীয়টা হচ্ছে কি 2, এটার ভিতরে স্ট্রিং আছে যার সাইজ হচ্ছে 6, কারণ এখানে 6টা স্পেসিফিক আলাদা লেটার এবং নাম্বার মিক্স করা আছে। আমি যদি আরেকটা ভেরিয়েবল নিই, ডিকশনারি ফরম্যাটে যদি আমি রাখি, ধরেন E1 নিলাম, নিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, ভালো কথা। আমি বললাম যে স্টুডেন্টস এই নামে একটা কি তৈরি করলাম, কি এর নাম রাখলাম স্টুডেন্টস। এবার আমি ধরেন এখানে কিছু নাম রাখলাম, যে যেহেতু এখানে মাল্টিপল নেমস আছে, সো ডেফিনেটলি আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব। ওকে, থার্ড ব্র্যাকেট ইউজ করে বললাম যে এখানে ডাবল কোটেশনের ভিতরে রাখলাম আবরার, ধরেন বললাম রাইতা, কামাল, তিনজনের নাম এখানে লিখলাম। থার্ড ব্র্যাকেট শেষ। তার মানে আমার স্টুডেন্টসের ভিতরে কি হলো, আমি এখানে একটা লিস্টের ভিতরে, মানে স্টুডেন্টস হচ্ছে আমার কি, এবং তার ভিতরে ভ্যালু কি, ভ্যালু হচ্ছে এখানে তিনটা ভ্যালু, এবং যেহেতু মাল্টিপল ভ্যালুস আছে সেই জন্য আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। ওকে, একটা পার্ট শেষ। এবার কমা দেওয়ার পরে আমি বাকি অংশ ডান পাশে লিখতে পারি, অথবা আমি চাইলে এন্টার দিয়ে এখান থেকে শুরু করতে পারি। সো যখন আমি এন্টার দিব, তখন পাইথন অটোমেটিক্যালি এই জায়গা থেকে আপনাকে লেখার জন্য অপশন দিবে। আপনি তার আগে লিখতে পারবেন না, বা তার আগের অংশটুকুতে যাওয়ার আপনার প্রয়োজন পড়বে না। পাইথনের বা স্পাইডারের এই সুবিধাটা আছে যে যতটুকু ইনডেন্ট নেওয়ার, সে অটোমেটিক্যালি এই ইনডেন্টটুকু নিয়ে নিবে, আপনাকে আলাদাভাবে ট্যাব বা স্পেস ইউজ করতে হবে না। এখন আমি বললাম যে আরেকটা কি, সেটা হচ্ছে ক্লাস। ক্লাস দিয়ে আমি বললাম যে সাপোজ এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। হ্যাঁ, তো আমি একটা ডাবল কোটেশন দিয়ে রাখলাম, যাতে এই পুরোটা হচ্ছে একটা স্ট্রিং হিসেবে কাউন্ট হয়, একটা অবজেক্ট হিসেবে কাউন্ট হয়। এখন আমি যেহেতু 2 লাইন আছে, আমি যদি কোনো একটা লাইনের উপর আলাদাভাবে যদি এখানে এই আইকনটাতে ক্লিক করি, তাহলে সে রান করবে না, সে এরর দেখাবে, কারণ আমি তো এর আগে যেগুলো ছিল সেগুলো একটা লাইনে ছিল, এখন তো আমি 2টা লাইনে করে ফেলছি। এখন কি করতে হবে, এই পুরো লাইনটা E1 থেকে এখান থেকে শুরু হয়েছে, এইখানে গিয়ে এসে গেছে, মানে এই জায়গাতে গিয়ে এসে গেছে। তো যেহেতু 2 লাইনে আমি এটাকে ভাগ করছি এন্টার দিয়ে, আমি এটাকে রান করার জন্য পুরোটা একবারে এইভাবে টেনে কপি করে এই পর্যন্ত নিব, দেন আমি রান করব। শুধুমাত্র একটা লাইনের উপরে আমি এরকম একটু যে আইকনটা দিলাম, সেই আইকনটা জাস্ট কোনো কিছু এখানের মধ্যে না টেনে বা পুরোটা না নিয়ে যদি এমনি লাইন রান করি, এটা রান হবে না। সো যেহেতু 2 লাইনে আছে, 2 লাইন পুরোটা টেনে আমাকে করতে হবে। এবার রান করার পরে আমি দেখলাম যে আমার ডান পাশে এখানে ভেরিয়েবল এক্সপ্লোরার বলছে E1, যেহেতু E1 নাম দেওয়া আছে, ডিকশনারি 2টা, কারণ 2 সাইজ হচ্ছে 2, তার মানে এখানে ক্লাস হচ্ছে 2টা, সরি কি হচ্ছে 2টা, একটা হচ্ছে স্টুডেন্টস, একটা হচ্ছে ক্লাস। তো আমি যদি ডাবল ক্লিক করি, সে আমাকে বলতেছে যে প্রথমটা হচ্ছে এখানে অ্যালফাবেটিক্যালি ক্লাসটাকে সে উপরে রাখতেছে, কারণ এখানে কি এর নামগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে।
ক্লাসটাকে উপরে রাখলে বললো যে এটা স্ট্রিং টাইপ, সাইজ হচ্ছে 12। কেন? কারণ সেকেন্ড ক্লাস এই পুরো নামটার মধ্যে স্পেস সহ যদি কাউন্ট করি তাহলে 12টা পজিশন আছে, 12টা পজিশনের মধ্যে 12টা ভ্যালু আছে। স্পেস ইটসেলফ হচ্ছে এখানে একটা ভ্যালু হিসেবে কাউন্ট করছে। তার নিচে বলছে স্টুডেন্টস, এটা লিস্ট আকারে, কারণ আমরা একটু আগেই কিন্তু দেখলাম যে আমরা এখানে আবরার, রাইতা, কামাল এই তিনজনকে আমরা থার্ড ব্রেকেট দিয়ে একটা লিস্ট আকারে সাজাইছি এবং পাইথন ওটাকে সে ধরছে, ধরে বলছে যে তোমার হচ্ছে কি হচ্ছে স্টুডেন্টস নামে, আর এখানে হচ্ছে তোমার এটা লিস্ট আকারে আছে, তার ভিতরে 3টা ভ্যালু আছে, কি কি? আবরার, রাইতা, কামাল। ওকে, আপনি যদি এটার উপর আবার ক্লিক করেন, মানে যেহেতু এখানে 3টা ভ্যালু আছে, আপনি যদি আবার ক্লিক করেন দেখবেন যে মজার ব্যাপার, এটার ভিতরে আপনি আবার ঢুকছেন, লিস্টের ভিতরে আপনি আবার ঢুকছেন। এখন কি হবে? এখন ইন্ডেক্স 0 1 2 3টা স্ট্রিং 5 করে সাইজ, কারণ আবরার, রাইতা, কামাল প্রত্যেকে হচ্ছে 5টা করে লেটার দিয়ে, 5টা করে বর্ণ দিয়ে তৈরি। সো এখন এটার উপর ডাবল ক্লিক করলে আপনি আবার ভিতরে ঢুকতেছেন। এখন আপনি 3টা ইন্ডিভিজুয়াল স্ট্রিংকে আলাদাভাবে চেক করতে পারবেন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। আমি যত এটার ভিতরে ঢুকবো, ডাইভ ইন করবো, তত আমি ওই ভ্যালু বা মাল্টিপল ভ্যালু থাকলে সিঙ্গেল ভ্যালুকে ধরে ধরে অ্যাক্সেস করতে পারবো। এবং এই জিনিসটা কিন্তু আমার ডেটা, যখন আমি কোনো একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে যাব, কোনো একটা আপনার মাল্টিপল অনেকগুলো ভ্যালু থেকে যদি কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে খুঁজে বের করতে যাব সার্চ অ্যান্ড ফাইন্ডের মতন, অথবা আমি যদি ডেটাকে ম্যানিপুলেট করতে যাব বা ডেটাকে যদি আমি সাজানোর কাজ করব বা ডেটাগুলো যখন আমি সেগ্রেশনের কাজ করব, যে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী আলাদা করব, তখন কিন্তু পাইথন এই কাজটাই করে। প্রত্যেকটা ভিতরে ঢুকে ঢুকে কন্ডিশন অনুযায়ী আমি তাকে যে কন্ডিশনটা দিব যে হ্যাঁ তুমি আমাকে ঠিক এইরকম ভাবে ভ্যালুগুলো বের করে দাও, তখন সেরকম ভাবে খুঁজে খুঁজে আমাকে বের করে দিবে। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা আমরা এক্সেল বা এসকিউএল করে থাকি, যে হয়তো ড্র্যাগ এন্ড ড্রপ করে বা কল করে করে থাকি। এখানেও সেম জিনিসটা আমরা করব, কিন্তু আমরা লিখবো একটা র কোড দিয়ে, লিখে তারপর খুঁজে বের করবো ডেটাগুলোকে। এখন এই যে কথাগুলো বললাম, আমরা ইন্টিজার বের করলাম, ফ্লোট বের করলাম, স্ট্রিং করলাম, লিস্ট, ডিকশনারি, এবং এই যে ডিকশনারির বিভিন্ন টাইপ দেখলাম, এই পর্যন্ত যা যা বললাম তাতে আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে? জি বলেন, ইফতেখার রাজু জি জি বলেন। স্ট্রিং এর ক্ষেত্রে প্রথমে দেখলাম যে সিঙ্গেল কোটেশন কমা, বাট আবার আরেকটার ক্ষেত্রে দেখলাম যে ডাবল কোটেশন কমা দিয়ে লেখছে। হ্যাঁ, এটা কি কোনো আমি কিন্তু শুরুতে একটা কথা বলছি, আপনারা বাকিরা খেয়াল করছেন কিনা আমি জানি না, আপনিও তো খেয়াল করেন নাই। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে আপনি চাইলে সিঙ্গেল কোড, ডাবল কোড দুইটাই ইউজ করতে পারেন, বাট যেটাই করেন না কেন সেটা কিন্তু, আমি কিন্তু গোলাম ফারুক এই নামটা যখন আমি লিখি তখনই কিন্তু এই কথাটা আমি বলছিলাম যে আপনি এখানের মধ্যে সিঙ্গেল কোড, ডাবল কোড যে কোনোটা ইউজ করতে পারবেন, বাট আপনাকে অবশ্যই মেনশন মানে খেয়াল রাখতে হবে যেন কিনা শুরু এবং শেষ জন্য একই হয়। আপনিও তো খেয়াল করেন নাই। ওকে আই গট। জি জি খেল। আচ্ছা, আর কার কাজে সিয়াম? সিয়াম বল। আমার একটা ভাইয়া ওই যে আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ই অনে স্টুডেন্টস, তারপর আবরার, মাইশা, কামাল, এটা লেখার সময় ভাইয়া কামালের এখানে আমার ডাবল কোড অটোমেটিক্যালি দুইটা আসতেছে, মানে আমি একটা দিচ্ছি বাট দুইটা আসছে। এটা ওই যে পাইথন অটোমেটিক্যালি সে নিয়ে নিবে, কারণ সে যখনই বুঝবে আপনি ডাবল কোড দিচ্ছেন এবং আপনি যখন এখানে থার্ড ব্রেকেট দিচ্ছেন, তখনই সে এটাকে ভিতরে একটা মানে আপনি যখন একটা সিঙ্গেল কোড দিবেন তখন সে বুঝবে যে এখানে কোন একটা অবজেক্ট ঢুকবে। ভাইয়া কামালের এখানে দুইটা ডাবল কোড দেওয়ার কারণে আমার সম্ভবত এরর আসতেছে। এরর কেন আসবে? আমি আমি একটা ডাবল কোড দিতে পারতেছি না, আমি চাপ দিচ্ছি একটা কোড বাট আসতেছে দুইটা কোড, এই কারণে এরর মনে হয় আসতেছে আর কি। আপনি ওই যে মাউস কিবোর্ডে আপনি শিফটের উপরে দেখেন ওখানে ডাবল কোড, সিঙ্গেল কোড দেওয়া আছে, আপনি ওটা দিয়ে হচ্ছে ডাবল কোড চেপে তারপর নামটা লিখে ডাবল কোড তারপর আবার শেষ করবেন। ওকে ওকে ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমি একটা প্রশ্ন ছিল আমার। জি। যদি আমি বলি লেভেল অফ প্রিফারেন্স, আমি মনে করি এক মানে স্ট্রংলি ডিসএগ্রি, 2 হচ্ছে এগ্রি, 3 হচ্ছে নিউট্রাল, 4 হচ্ছে মানে স্ট্রংলি এগ্রি, মানে
হুম, হুম, এরকম ভাবে যদি আমি 1 থেকে 5 পর্যন্ত সাজাই, হুম। তাহলে এই এটা কোন ধরনের ডাটা হবে? এটা কি মানে পাইথনে এটা কি ক্যাটাগরিক্যাল ডাটা হিসেবে ধরা যাবে, নাকি আমরা কি বা আপনি যেটা বলেন সেই হিসেবে এটা কি মানে কি স্ট্রিং ডাটা হবে এটা? এটা স্ট্রিং ডেটা হবে। আচ্ছা, স্ট্রিং ডাটা যদি হয়, তা আমি যদি আপনি যেভাবে আমাদের এই প্রোগ্রামিং ক্লাসে শেখালেন, এখানে কি আমি যদি বলি, যদি জানতে চাই 1 কত পার্সেন্ট, 2 কত পার্সেন্ট, এটা কি এখান থেকে জানা যাবে ইজিলি? সব জানা যাবে। আচ্ছা আচ্ছা, গুড, আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এক্সেলে যা কাজ করি, হ্যাঁ, তার থেকে কয়েক গুণ বেশি কাজ পাইথনে করা যায়। আচ্ছা আচ্ছা পুরো মেশিন লার্নিং এআই সিস্টেম পাইথনের উপর দাঁড়ায় আছে। আপনি হয়তো আইডিয়া করতে পারবেন যে আমরা মানে যেটা নিয়ে কাজ করতেছি, আমরা আচ্ছা পুরোটাই হচ্ছে কোড বেসড, একদম র কোড করতেছি আমরা। এখানে কোনো জায়গায় কোনো ক্লিক করার অপশন নাই, জাস্ট আমরা লিখতেছি, ডাইরেক্ট টাইপ করতেছি। টাইপিং এর ক্ষেত্রে একটু এদিক সেদিক ভুল হইতে পারে, বাট এই টাইপ করে হচ্ছে পুরো একটা ওয়েবসাইট, পুরো একটা সিস্টেম, পুরো একটা পুরোটা জিনিসকে দাঁড় করানো যায় শুধুমাত্র এই কোড লিখেই। ওই কাজটা আমরা আস্তে আস্তে শুরু করব, মানে আমরা শেখার চেষ্টা করতেছি আর কি। না, একই রকমের মনে হচ্ছে, কিন্তু শুধু ডাটার নামটা একটু আলাদা হয়ে গেল। ক্যাটাগরিয়াল বলি আমরা এখানে এক্সেলে বা স্পেসিয়াসে, হুম, হুম। স্ট্যাটিস্টিকা, আর এখানে আপনি শুধু স্ট্রিং বললেন, এইটুকু যে এক জায়গায় একটু নামের পার্থক্য, আর তাছাড়া সব মোটামুটি একই রকমের দেখলাম। একই একই থাকবে, মানে কনসেপ্টটা একই রকমই, জাস্ট প্রোগ্রামিং হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ভেদে জিনিসগুলোকে বিভিন্ন নাম দেওয়া একদম। হচ্ছে। জি ওকে, সো এবার আমরা তো হচ্ছে ডান পাশে থেকে এখানে দেখলাম যে ভেরিয়েবল গুলো এই জায়গায় সাজানো আছে। হাউ অ্যাবাউট আমরা যদি ভেরিয়েবল গুলোকে প্রিন্ট করতে চাই? আমরা কিন্তু এখনো কোনো প্রিন্ট করি নাই, আমরা শুধুমাত্র এখানের মধ্যে অ্যাসাইন করছি। এখন যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব? সিম্পল জাস্ট প্রিন্ট ফাংশনটা ইউজ করব। ইউজ করে আমরা যে কোনো একটা ফাংশন যখন আমরা শুরু করি বা লিখি, তখন এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করলাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, মাঝখানে বললাম যে আমি যেই ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে চাচ্ছি সেই ভেরিয়েবলের নামটা আমি লিখবো। তো আমি প্রিন্ট দিয়ে বললাম বি, এটাকে সে প্রিন্ট করবে। এই লাইনটাকে যদি আমি রান করি, তার আগে অবশ্যই এখানে বি ডান পাশে থাকতে হবে। যদি বি কে অ্যাসাইন না করে যদি প্রিন্ট করি, তাহলে সে কিন্তু এটা পাবে না। তো অবশ্যই এখানে থাকতে হবে ডান পাশে। এখন যদি বি আসে, আমি যদি প্রিন্ট করি বি, রান করি, তাহলে দেখবেন যে নিচে এখানে দেখাচ্ছে এই যে ইনপুট আপনি দিচ্ছেন প্রিন্ট বি, আউটপুটটা এখানে দেখাবে 10.05। আপনি বি না লিখে যদি বলেন সি, তাহলে সি তে কি ছিল? গোলাম ফারুক ছিল। তাহলে এখানে সি লিখলে আপনাকে দেখাচ্ছে গোলাম ফারুক, ওই আউটকামটা দেখাবে। আপনি যদি বলেন যে আমি দুইটা একসাথে দেখাবো, বি কমা সি, তাহলে বিও দেখাবে সিও দেখাবে। রান করলে আপনি দেখবেন যে এখানের মধ্যে 10.05 এবং গোলাম ফারুক দুইটাই আউটকাম দেখাচ্ছে। আমরা চাইলে প্রিন্ট ফাংশনের ভিতরে কমা কমা দিয়ে মাল্টিপল আউটকামও আনতে পারি। আবার ধরেন আমি যদি এটাকে এভাবে বলি যে গোলাম ফারুক, হোয়াট ইজ গোলাম ফারুক, হু ইজ গোলাম ফারুক, এইটা আমি বুঝাতে যাচ্ছি, এটা আমি আমার ইউজারকে বুঝাবো যে হু ইজ অ্যাকচুয়ালি গোলাম ফারুক বা হোয়াট ডাজ 10.05 মিনস। তখন আমরা কি করি যে আমরা এটার এক্সপ্রেশন লিখি। এক্সপ্রেশনটা কি? যে আমরা ওটাকে বুঝাই যে এই গোলাম ফারুক উনি হচ্ছে আমাদের এখানে স্টুডেন্ট, বা 10.5 এটা হচ্ছে অমুকের একটা ভ্যালু। এটা কিভাবে লিখতে হয়? জাস্ট প্রিন্ট ফাংশন দিয়ে আমরা করব কি, যে এখানে একটা ডাবল কোটেশন দিব। একবার মাউস কিবোর্ড দিয়ে আপনি যখন ডাবল কোটেশনে ক্লিক করবেন, অটোমেটিক্যালি সে আরেকটা পেয়ে যাবে। এখন আমি বললাম যে আওয়ার অনারেবল স্টুডেন্ট ইজ কোলন, একটা স্পেস দিলাম কারণ নামের সাথে সাথে ইজ যাতে এখানের মধ্যে কোনো একসাথে না থাকে। কমা দিয়ে লিখলাম কে, ভেরিয়েবল লাগবে, আমি বললাম সি। এখন আমি যদি এটাকে রান করি, তাহলে এখানে কি দেখাচ্ছে? আওয়ার অনারেবল স্টুডেন্ট ইজ গোলাম ফারুক। এই অংশটুকু যেটা আমি, এটা কিন্তু আমি নিজের মতো করে লিখছি, আপনি আপনার মতো করে যে কোনো কিছু লিখতে পারেন। এটা হচ্ছে আমি আমার ভেরিয়েবলটাকে কি ধরনের এক্সপ্রেশন দিয়ে দেখাতে যাচ্ছি সেই জিনিসটা আমরা এখানের মধ্যে লিখলাম। একই রকম ভাবে আমরা যদি বলি যে আওয়ার অনারেবল স্টুডেন্ট ইজ সি, কমা, ধরুন আমি এখানের মধ্যে কমা দিয়ে বললাম, এন্টার দিয়ে বললাম যে আওয়ার আর্লিয়ার সরি our earlier value is comma b। এখন আমি পুরোটা টেনে রান করি, তাহলে এখন কি দেখাচ্ছে?
আওয়ার অনারেবল স্টুডেন্ট ইজ গোলাম ফারুক, আওয়ার আর্লিয়ার ভ্যালু ইজ 10.05। তো এখানে মাঝখানে কিন্তু কোনো ইয়া নাই, কমা টমা কিছু নাই। সো লেটস সে আমরা একটা কমা ইউজ করি। তো আমরা একটা ডাবল কোট দিয়ে এখানে বললাম কমা। এই কমা আর বাইরের কমা কিন্তু এক না, ভিতরে কমা হচ্ছে এটা আমার আউটপুটে কমা দেখাবে, আর এই কমা হচ্ছে আমি আমার মাল্টিপল যে আউটকামগুলো নিচ্ছি তাদেরকে আমি সেপারেট করতেছি। তো খেয়াল করে দেখেন, একটা কিন্তু হচ্ছে ছাই কালারের, আর একটা হচ্ছে মেরুন কালারের। মেরুন কালার দিয়ে কিন্তু আমরা ভেরিয়েবল বোঝাচ্ছি, খেয়াল করেন। তো ভেরিয়েবলগুলোকে সেপারেট যখন করতেছি তখন আমার মেরুন কালারের কমা ইউজ করতে হচ্ছে, মানে আমি কমা ইউজ করলে সেটা মেরুন কালার হিসেবে নিচ্ছে পাইথন আমার বোঝার সুবিধার জন্য। আর অ্যাশ কালারের যেটা ছাই কালার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার এক্সপ্রেশনের কমা, নট আমার কোডের কমা। এবং এক্সপ্রেশনের কমা আমি কেমনে বুঝলাম, কারণ এটা আমি ডাবল কোটেশনে রাখছি। এখন ডাবল কোটেশনের ভিতরে আপনি যা মন চায় রাখেন আপনার সুবিধা মতন, এটা কারণ কেউ মানা করবে না, পাইথন মাইন্ড করবে না। এখন যদি আমি রান করি, এখন কি বলতেছে, আওয়ার অনারেবল স্টুডেন্ট ইজ গোলাম ফারুক, কমা আওয়ার আর্লিয়ার ভ্যালু ইজ অমুক। আপনি চিন্তা করলেন যে আচ্ছা এটা তো আসলে এক লাইনে হয়ে যাচ্ছে, আমি এটাকে 2 লাইনে লিখি। তখন আমরা একটা কাজ করি, আমরা একটা নিউ লাইন অ্যাড করি। আচ্ছা তারা আচ্ছা, এটা একটা জায়গাতে ভুল হচ্ছে। নিউ লাইন আনএক্সপেক্টেড ক্যারেক্টার আফটার লাইন কন্টিনিউশন ক্যারেক্টার। না, এটা তো আসলে ব্যাকস্ল্যাশই হবে। আচ্ছা আচ্ছা, এটা একটু পরে দেখতেছি, আপাতত আমরা এই অংশ দেখি। তো আমরা এটা এক লাইনে করতেছি, হ্যাঁ। তো এখন যেটা হচ্ছে যে এইভাবে আমরা প্রিন্ট করি আর কি। অ্যান্ড দেন আমরা আসি হচ্ছে আমাদের টুপল। তো ধরেন আমরা এখানের মধ্যে আরেকটা ভেরিয়েবল নিলাম এফ, নিয়ে বললাম যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বললাম 1 2 3 4। এটা হচ্ছে আমাদের টুপল। যদি আমি রান করি তাহলে আমি দেখব যে এখানের মধ্যে দেখাচ্ছে এফ, এটা হচ্ছে টুপল, 4টা ভ্যালু আছে 1 2 3 4। ডাবল ক্লিক করলে আমাকে দেখাচ্ছে এই হচ্ছে সেই 4টা ভ্যালু। ইন্টিজার টাইপ, সাইজ হচ্ছে 1, একটা করে ভ্যালু, এবং এটা ইন্ডেক্স 0 থেকে 0 1 2 3। ওকে, সো এটা হচ্ছে আমার টাইপ, মানে আমি যে আমার যে আমি যে ভ্যালুটা নিচ্ছি, এটা যে ভ্যালুগুলো এখানে বসাচ্ছি এটা আসলে কোন টাইপের। আমরা তো এটা শুরুতেই বলে নিচ্ছি যে হ্যাঁ এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে স্ট্রিং, হ্যাঁ এটা হচ্ছে ডিকশনারি, এটা লিস্ট, অমুক তমুক। বাট পাইথনকে যদি আমি জিজ্ঞাসা করতে চাই যে আচ্ছা বলো তো আমি যে ভেরিয়েবলটা নিলাম এটা কি ধরনের, কোন টাইপের, তখন এটা মানে জানার জন্য পাইথনকে যদি আমি জিজ্ঞেস করতে চাই, আমি এখানে বলবো যে প্রিন্ট লিখে বলবো টাইপ, এটা হচ্ছে আরেকটা ফাংশন এ। তাহলে এ এর ভ্যালুটা কোন টাইপের সেটা পাইথনকে আমি জিজ্ঞাসা করতেছি, কমা দিয়ে বললাম টাইপ বি, তার মানে দুইটা একসাথে আমাকে দেখাবে। তো রান করলে আমাকে বলতেছে ক্লাস ইন্টিজার, মানে এটা হচ্ছে কোন ক্লাস টাইপ, টাইপ হচ্ছে ইন্টিজার, পরেরটা হচ্ছে ফ্লোট। একই রকম ভাবে আমি যদি বলি যে সি, তাহলে আমাকে বলবে এটা স্ট্রিং str। আচ্ছা, এই পর্যন্ত গেল। এবার আমরা আসবো হচ্ছে কিছু অপারেটর। আছেন আমার সাথে আপনারা? আছেন তো না? ওকে, কয়জন আছেন এখানে? 9 জন। তো আমরা এবার হচ্ছে শুরু করব অপারেটরস। তো অপারেটরসটা কি? অপারেটর হচ্ছে আমরা সিম্পল আমরা ক্যালকুলেটর যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করি, হ্যাঁ, এই যে অপারেশনগুলো, এই অপারেশনটা করার জন্য আমরা যে ধরনের আইকনগুলো ইউজ করি এগুলো হচ্ছে আমাদের অপারেটর। যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে এক একটা অপারেটর। পার্সেন্টেজ, এগুলো ভাগ, সাইন, এগুলো হচ্ছে অপারেটর। তো অপারেটর কয়েক ধরনের হয়ে থাকে। তো একটা হচ্ছে ফার্স্ট আমরা দেখবো যে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেশনের জন্য যেগুলো ইউজ করি সেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ।
এরপরে আছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর হচ্ছে যখন আমি দুইটা ভ্যালুকে কম্পেয়ার করব, সেগুলোকে আমরা বলি কম্পারিজন অপারেটর। যেমন আমি যদি বলি গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন অর ইকুয়াল, এরকম, বা ডাবল ইকুয়াল বা নট ইকুয়াল, অথবা এভাবে যদি বলি, হ্যাঁ, এইটার এটা সেম জিনিস, এগুলোকে আমরা বলছি আমাদের কম্পারিজন অপারেটর। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা একটা একটা করে আসি। প্রথমে আমরা উপরে দুইটা অপারেটরগুলো একটু বুঝি। খুবই সহজ জিনিস। ধরলাম আমি a ইকুয়াল টু 5 আর বললাম b ইকুয়াল টু 10। তা আমরা ছোটবেলায় যেমন অ্যালজেব্রা করছি, দুইটাকে যোগ করি, তো আমরা বললাম যে ঠিক আছে a এবং b দুইটাকে যোগ করব, করে কোথায় রাখবো? আমি বললাম আমি c তে রাখবো। তার মানে c হচ্ছে একটা নতুন ভেরিয়েবল, যার ভিতরে a ভেরিয়েবলের ভ্যালু এবং b ভেরিয়েবলের ভ্যালু, এই দুইটাকে আমরা একসাথে যোগ করতেছি, যোগফল করতেছি। তারপর লাইনে বললাম যে এই যোগফল হয়ে যাওয়ার পরে তারপর আমাকে বললাম যে তুমি এটাকে প্রিন্ট করো, প্রিন্ট c। তো আমি পুরোটা যদি একবার উপর থেকে টেনে যদি রান করি, তাহলে পুরোটা একসাথে রান হবে এবং আমাকে আলটিমেটলি প্রিন্ট দেখাবে কি 5 এবং 10 যোগ করে 15 দেখাবে। রান করি, রান করলে এখন কি দেখাচ্ছে? আউটকাম 15, যোগফল দেখাচ্ছে 15। এখন মজার জিনিস দেখেন, আমরা এর আগে কিন্তু এ বি সি অ্যাসাইন করছিলাম 10, 10.5 এ গোলাম ফারুক। আমরা যখন আবার এই এ কে যখন নিচ্ছি, তখন আগের ভ্যালুটা রিপ্লেস হয়ে যাচ্ছে, যেহেতু এটা ভেরিয়েবল রিপ্লেস হয়ে যাচ্ছে। রিপ্লেস হয়ে এখন নতুন করে বলতেছে যে এ হচ্ছে 5, বি 10 আর সি যোগ করার পরে 15 আপডেট হয়েছে, এ বি সি আপডেট হয়েছে। আপনি যদি বলেন না আমি হচ্ছে আগের যে ভ্যালু আছে ওগুলো রাখবো, আমি চাইলে হচ্ছে এই কাজগুলো করার জন্য নতুন একটা ভেরিয়েবল নিব, তাও নিতে পারেন, ইটস আপ টু ইউ। সিমিলারলি আমি যদি সাবট্রাকশন করতে চাই, আমি আবার এ বি সি নিলাম, এগুলো আবার আপডেট হবে। এ বললাম 50, বি বললাম 10। দেখেন এখানে কোনো ধরনের কোনো কমা টমা হাবিজাবি কিছুই আমি লিখি নাই। এই স্পেসটা লেখার আসলে প্রয়োজন নাই, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি এটা বোঝার সুবিধার জন্য, যে আপনারা বুঝতে পারেন। বাট এই স্পেসটা আসলে প্রয়োজন নাই। তবে শুধু খেয়াল রাখবেন যেন প্রথম ইন্ডেট থেকে লেখাটা শুরু হয়, এখানে কোনো ভুল করা যাবে না। দেন আপনি স্পেস দেন, এই ইকুয়াল টুর আগে পরে যত মন চায় স্পেস দেন, ডাজন্ট ম্যাটার। পাইথন এগুলো নিয়ে মাথা ঘামায় না। সো a ইকুয়াল টু 50 বললাম, b ইকুয়াল টু 10 বললাম, এবং বললাম c হচ্ছে কি করবে? a থেকে b কে বিয়োগ করবে, a মাইনাস b। এবং আমি এখানে বললাম যে এখানে আমি যে হ্যাশ যেটা কমেন্টটা দিলাম এটা উঠাই দিলাম। সো প্রিন্ট ইকুয়াল টু c। আমি রান করি, রান করলে কি পাবো? 50 মাইনাস 10 40। কত পাচ্ছি? 40। গুড, ওকে। সো এখানে আপডেট হলো, a 50 হলো, b 10 হলো আর c 40 হলো বিয়োগ করার পরে। এবার আসি মাল্টিপ্লিকেশন। আমি আবার একটু রান করি এটাকে। তো আমি বললাম যে a হচ্ছে আমার 50, b হচ্ছে 10, তাহলে 50 আর 10 গুণ করলে কত হবে? 500 হবে। এখন আমি যদি বলি c ইকুয়াল টু a স্টার b, স্টার মানে হচ্ছে গুণফল, স্টার মানে গুণফল, গুণ করা, তাহলে 50 আর 100 10 গুণ করলে আমি পাবো 500। 500 কোথায় রাখতেছি? c তে রাখতেছি, প্রিন্ট করাতেছে কাকে? c কে, তাহলে c আমাকে কত দিবে? আনসার 500। রান করি, এবার দেখলাম a হচ্ছে 50, b হচ্ছে 10, c হচ্ছে 500 এবং নিচে আমাকে আউটকামে দেখাচ্ছে 500। সো আপনি এখানে যেভাবে আপনি ভ্যালু দেন না কেন, ওইভাবেই আমার ডান পাশের ভেরিয়েবলটা চেঞ্জ হবে বা আপডেট হবে এবং নিচে আউটকামটা এখানে একটা একটা করে আসবে। সিম্পল অ্যাজ দ্যাট। আনলেস যদি আপনি এখানের মধ্যে কোনো ভুল না করেন, কোনো এখানে ভুল আসলে করার অপশনও নাই, কারণ এখানের মধ্যে খুবই জিনিসগুলা একদম সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড, এখানে খুব বেশি জটিল কিছু ওই জায়গায় নাই। দেন আমরা আসি ডিভিশন। ডিভিশন কি? ভাগ করা। তাহলে এখন আমি যদি বলি a ইকুয়াল টু 50, b ইকুয়াল টু 10, 50 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়। সো আমি বললাম c হচ্ছে a ডিভাইডেড বাই b, a ডিভাইডেড বাই b, এবং আমি বললাম যে এটা প্রিন্ট করে বললাম c ইন্টিজার c আছে। ইন্টিজার কেন বললাম? কারণ নরমালি পাইথনে যেটা হয় বাই ডিফল্ট কোন একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে যখন ভাগ করা হয় তখন এটাকে দশমিক একটা ফ্লোট ভ্যালু হিসেবে পাইথন এটাকে কাউন্ট করে, এটা বাই ডিফল্ট। আপনি চাইলে হচ্ছে ওই ভ্যালুটা ওইভাবে রাখতে পারেন, বাট আপনি যদি এটাও চান যে আচ্ছা ঠিক আছে আমি যে ভ্যালুটা আসবে সেটা আমি ইন্টিজার ফরম্যাটে রাখবো,
তাহলে শুধুমাত্র আমাকে ইন্টিজার পার্টটাই দেখাবে। সো আমি যদি এটাকে রান করি 50 10 সি হবে কত 5, এখানে দেখাচ্ছে কিন্তু সি 5.0, কারণ অ্যাকচুয়াল অপারেশনে কিন্তু এখানের মধ্যে কোনো ইন্টিজার রাখি নাই, সো আমাকে 5ই দেখাচ্ছে। কিন্তু প্রিন্ট করতে গিয়ে আমি তাকে বললাম যে আমাকে ইন্টিজার ভাবে দেখাও, তখন এই জন্য সে আপনাকে শুধুমাত্র 5 দেখাবে, 0.0 আর দেখাবে না। আপনি যদি ইন্টিজারটাকে বাদ দিয়ে রাখেন তাহলে আপনাকে 5.0 দেখাবে। সো আপনি চাইলে এটাকে এইভাবে রাখতে পারেন, অথবা চাইলে আপনি এটাকে ইন্টিজার হিসেবেও রাখতে পারেন। আচ্ছা, এখন ধরেন আমি তো এখানে বললাম যে আপনার এটা 50কে 10 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে, যেটা কিনা নিঃশেষ বিভাজ্য। সো হোয়াট ইফ যদি আমার এমন দুইটা সংখ্যা হয় যে এটা নিঃশেষ বিভাজ্য হচ্ছে না, দশমিক সামথিং থেকে যাচ্ছে, তখন কি হবে? তখন আমি বললাম যে 52, এখন 52কে যদি 10 দিয়ে ডিভাইড করি 5.2 হয়। এখন আমি যদি 5.2 যেটা সিতে রাখলাম, আমি যদি এটাকে ইন্টিজার বলি, তাহলে আমাকে কি দেখাবে? 5 দেখাবে নাকি অন্য কিছু দেখাবে? দশমিকের পরে 0.2 কোথায় যাবে? আমি রান করলে আমাকে দেখাচ্ছে অনলি 5, কারণ আমি এখানের মধ্যে ইন্টিজারটাকে স্পেসিফিকলি বলছি, যে লিখে দিছি যে যাই ভ্যালু হোক না কেন তুমি শুধু আমাকে ইন্টিজার পার্টটাই দেখাবা। যদি ইন্টিজারটা না লিখতাম তাহলে আমাকে 5.2 যেটা, এই 5.2 ভ্যালুটাই দেখাতো। দেন আসি মডিউলো বা রিমাইন্ডার। তো রিমাইন্ডার আমরা হচ্ছে ভাগশেষটাকে বুঝি, এটাকে আমরা পাইথনের ভাষায় এখানের মধ্যে পাইথনের এখানে ম্যাথমেটিক্যালি আমরা এগুলো মডিউলো। এখন মডিউলো মানে হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। ভাগশেষের কনসেপ্টটা কি আমরা সবাই জানি, যে যখন কোনো একটা ভাজ্যকে আমি যদি ভাজক দিয়ে ভাগ করি তখন আমি একটা ভাগফল পাই আর একটা ভাগশেষের অংশ পাই, অতিরিক্ত অংশ। অর্থাৎ আমি যদি এটা কিভাবে চিন্তা করি, যে 5কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো 2 দুগুণে 4, মানে হচ্ছে ভাগফল 2 প্লাস 5 থেকে 4 মানে 1 অবশিষ্ট থাকতেছে, এটা হচ্ছে আমার ভাগশেষ অবশিষ্ট 1। তো আমাদের এখানে যে মডিউলো কথা যেটা বলছি বা রিমাইন্ডার, এইটা বেসিক্যালি হচ্ছে এই ভাগশেষটাকে সে আউটকাম হিসেবে দেখাবে, ভাগফলটাকে না, ভাগশেষটাকে দেখাবে। কিভাবে? আমি ধরেন বললাম যে পি হচ্ছে 11, কিউ হচ্ছে 3। এখন কেউ যেন আমাকে বলেন তো 11কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? কত থাকে ভাগ? 2 ভাইয়া। 2 থাকে। এখন আমি যদি বলি পি পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ হচ্ছে আমাদের মডিউলোর আইকন, পি পার্সেন্টেজ কিউ, তাহলে আরে কত বসবে বলেন তো? 2 বসবে। প্রিন্ট করলে আমাকে কি দেখাবে বলেন? 2 দেখাবে। 2 দেখাবে। রান করি, আসছে 2, আসছে। এটা কোথায় রাখছি? আরে দেখেন তো আর কোথায়? এই যে আর, আসছে 2, আচ্ছা আসছে। তার মানে আমরা বুঝলাম যে মডিউলো বা রিমাইন্ডার ভাগশেষ বের করতে গেলে আমাকে এই ওয়েতে আগাইতে হবে। ওকে, এবার আসি এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট আমরা কি জানি, যে কোনো জিনিসের উপর যখন আমরা মানে পাওয়ার বসাই, যে a টু দি পাওয়ার x, তখন আমরা এটা করলে এক্সপোনেন্ট। যেমন 2 স্কয়ার 4, 2 কিউব 8 বা 3 স্কয়ার 9। এই যে উপরে যে পাওয়ারটা বসাচ্ছি, এইটা আমি পাইথনকে কিভাবে বুঝাবো বা আমি পাইথন কিভাবে করব, এটার জন্য আমরা করি কি ডাবল স্টার ইউজ করি। ডাবল স্টার যখন ইউজ করি তখন পাইথন বুঝে যে আমাকে এই একটা সংখ্যার উপরে এই পাওয়ারটাকে বোঝানো হচ্ছে, ওই জিনিসটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো 2 স্কয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 ইন্টু 2, 2 কিউব মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 স্কয়ার মানে কি? দুইটা 3-এর গুণফল। তো পাইথন করবে কি, আমার এই যে এক্সপ্রেশনটা সেটাকে সে এইভাবে সে চেঞ্জ করে রাখবে, মানে এইভাবে সে নিজের মতো করে সে এটাকে কম্পাইল করে সে ক্যালকুলেশনটা করবে। তো এই ক্যালকুলেশনের জন্য আমরা ডাবল স্টার ইউজ করি। এখন ধরেন আমি যদি বলি এ হচ্ছে 2, বি হচ্ছে 3, আর আমি যদি বলি সি হচ্ছে এ ডাবল স্টার বি, তাহলে বলুন তো আমাকে সিতে পাইথন কি আউটপুট দিবে শুনি, আপনারা বলুন। 2 কিউব। 2 কিউব দিবে, মানে মানে 2 8 কিউবে 8 হবে, তাই তো 8 হবে। আচ্ছা ওকে ফাইন,
গ্যাপটা বন্ধ করে দিলাম। আসছে 8, ওকে আসছে, ওকে ফাইন। ডান পাশে সি, সি কোথায়, এই যে 8 আসছে। এখন ধরেন আমি 2 না লিখে বললাম 7, 7 আর 3 যদি বলি, আর যদি বলি এ ডাবল স্টার বি, তাহলে কি হবে, 7 এর উপরে কিউব, কারণ 7 এর উপরে কিউব করলে তো আসলে ক্যালকুলেশন করে বের করতে হবে। 7 মানে আপনার এখানে 3 বার গুণ হচ্ছে, 7 ইন্টু 7 ইন্টু 7, 343। সো আমি যদি এটাকে রান করি, আমি এখন পাবো 343। আচ্ছা, হোয়াট ইফ যদি আমি এটা আগে না লিখে আমি যদি বিটা আগে লিখি আর এখানে যদি এ দিই, তাহলে কি হবে বলুন তো? 3 to the power 7 3 টু দি পাওয়ার 7 হবে। তার মানে 3 কে 7 বার গুণ করতেছি, তখন আমার ভ্যালুটা হয়ে যাবে 2187। তো আপনি যেভাবে বসাবেন আপনাকে আউটকামটাও সেভাবে দিবে। তো লেখার সময় আমাকে একটু খেয়াল করতে হবে। এবার আসি আমাদের কম্পারিজন অপারেটর। তো কম্পারিজন অপারেটরে কি, যেটা আমরা এটাকে বলছি গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, নট ইকুয়াল, ডাবল ইকুয়াল, এগুলা বোঝায়। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আউটকামটা আসলে কি আসে যখন আমরা কম্পারিজন অপারেটর ইউজ করি? এক্ষেত্রে ইউজুয়ালি আউটপুট আসে দুইটা, ট্রু অথবা ফলস। কোনো ভ্যালু দিয়ে আউটকাম আসবে না, কারণ আমি কিন্তু এখানের মধ্যে প্রশ্ন করতেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে একটা কোশ্চেন করা, যে আচ্ছা 2 কি 4-এর চেয়ে বড়, এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু আমার কোনো ভ্যালু দিয়ে আসে না, এই প্রশ্নের উত্তর হবে ইয়েস অথবা নো, বা এখানে প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের ভাষায় আইদার হবে ট্রু আর নাইলে ফলস। এখন 2 কি 4-এর থেকে বড়, না বড় না, তাহলে আমাকে আনসার দেখাবে ফলস। আমি যদি বলি 8 কি আমার 5-এর থেকে বড়, ইয়েস অর নো, আমাকে বলবে ইয়েস, তার মানে আমি আনসার পাবো এখানে ট্রু। তো এই ধরনের কম্পারিজন অপারেটর যখন আমরা ইউজ করি তখন আমরা এটার আউটকাম দুইভাবে পাই, আইদার ট্রু অথবা ফলস। এখন ফার্স্টে আমরা গ্রেটার দেন এর এক্সাম্পলটা দেখি। আমি বললাম a ইকুয়াল টু 8, b ইকুয়াল টু 9। আমি প্রিন্ট করে বললাম যে b গ্রেটার দেন a। এখন আমাকে কেউজন বলেন তো, আমি এটা রান করলে আনসার ট্রু পাবো না ফলস পাবো? ট্রু পাবো। ট্রু পাবো। পাইছি ট্রু, হ্যাঁ পাইছি। এখানে কিন্তু কোনো নতুন আউটকাম আসতেছে না, সো আমরা এখানে কোনো চেঞ্জ পাবো না, শুধুমাত্র আমরা a ইকুয়াল টু 8, b ইকুয়াল টু 9 আপডেট হচ্ছে, বাকি অন্য কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কারণ অন্য কোনো ভেরিয়েবল আমরা এখানে নেইও নাই। এবার আসি গ্রেটার দেন অর ইকুয়াল। ধরেন আমি উপরের ভ্যালুটাই নিলাম, মানে ওইটাই আমি হচ্ছে রাখলাম, রেখে আমি এবার বললাম যে প্রিন্ট a গ্রেটার দেন ইকুয়াল b। এক্ষেত্রে আমার আউটকামটা কি, ট্রু হবে না ফলস হবে? এটা ফলস হবে। ফলস হবে। রান করলাম, ফলস হবে, গুড। এখন এখানের মধ্যে আসি লেস দ্যান অর ইকুয়াল টু। এই ক্ষেত্রে আউটকাম কি আসবে বলুন তো? ট্রু হবে। ট্রু হবে। ট্রু হবে। আচ্ছা, আমি যদি বলি ইকুয়াল টু, মানে এই দুটো সমান কিনা, a ইকুয়াল টু b, তাহলে কি হবে আনসার? ফলস। ফলস হবে। ভেরি গুড, এখানে বলতেছে ফলস। আচ্ছা, আমি যদি বলি যে a ইকুয়াল টু 8, b ইকুয়াল টু 9, তো আমি যদি বলি সি, সি একটা ভেরিয়েবল নিয়ে বললাম নতুন করে যে a নট ইকুয়াল টু b, আমরা যেটা হচ্ছে আপনার অ্যালজেব্রা ভাষায় যখন আমরা বলি নট ইকুয়াল টু, এটা এই জিনিসটা পাইথনের ভাষায় আমরা বলি এক্সপ্লেনেশন ইকুয়াল। তো আমি যদি এখন বলি যে a নট ইকুয়াল টু b এবং এটার আউটকামটা আমি c তে রাখবো, তাহলে c তে আউটকামটা অ্যাকচুয়ালি কি আসবে, ট্রু আসবে না ফলস আসবে? ট্রু আসবে। ট্রু আসবে। বাকিরা কি একই ভাবে এগ্রি করতেছেন আমার সাথে বা ওনাদের সাথে? বাকিরা কথাবার্তা বলবেন, হ্যাঁ। জি ট্রু। আমি রান করলাম, এখন বলতেছে কত, ট্রু। এবং আমি যেহেতু এখানে সি কে অ্যাসাইন করছি ট্রু হিসাবে, আপনি দেখেন এখানে সি হচ্ছে নতুন একটা ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেছে, এখন বলতেছে বুল।
মানে বুলিয়ান, কম্পিউটার সায়েন্সে আমরা বলি না বুলিয়ান 0 এবং 1, এখানে বলছে বুলিয়ান টাইপ, এটা একটা টাইপ, সাইজ হচ্ছে 1, এটা হচ্ছে ট্রু, যেটা বুলিয়ান আউটকাম আসছে। তাহলে আমরা এখানে কম্পারিজন অপারেটর সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। এবার আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটরটা খুব সহজ একটা জিনিস, কিন্তু একটু খেয়াল করে শুনবেন। ধরেন আমি বললাম যে এ হচ্ছে 10 আর বি হচ্ছে 5। আমি বললাম যে এ যে ভ্যালুটা, এই এ ভ্যালুটা আমি আপডেট করব, মানে এটা আমি আপডেট করব, 10 আছে তো আমি আপডেট করব কিভাবে? আমার যে এক্সিস্টিং যে 10 আছে তার সাথে আমি বি কে যোগ করব, মানে 5 কে যোগ করব। যোগ করলে আমার যোগফল কত হবে? 15। এই 15 এটা কোথায় রাখবো আমি? আমি এটা এতেই রাখবো। তাহলে যোগ করার পরে এর ভ্যালুটা আপডেট হয়ে 10 থেকে 15তে হবে না? আপনাদের কি মনে হয়? 10 থেকে 15তে যাবে না? তাই তো মনে হওয়ার কথা। তাই জি তো ভাই। হবে, রাইট। আচ্ছা, এখন যদি আমি এটাকে এইভাবে লিখি, আমি যদি এইভাবে লিখি যে a ইজ ইকুয়াল টু a প্লাস বি, তাহলে কি একই জিনিসই বোঝাচ্ছে না? এটা 15তে পরিণত হবে না? জি, তো এ কে আমি আপডেট করতেছি, এক্সিস্টিং যেটা এ আছে এটা হচ্ছে আমার এক্সিস্টিং এ, এটা হচ্ছে নতুন এ, এক্সিস্টিং এর সাথে বি যোগ করে আমি আমার এই এটাকে আপডেট করতেছি। এক্সিস্টিং এটা তখন এ থেকে 10 থেকে 15তে পরিণত হবে। এই কথাটাকে আমি যদি এইভাবে বলি যে এ প্লাস ইকুয়াল বি, একই জিনিস বুঝায়। মানে আমি যে উপরের যে কথাটা লিখছি এটাকে, এইটা যা এটাও তা, এ ইকুয়াল টু এ প্লাস বি, এটাকে আমরা এভাবে বলতে পারি এ প্লাস ইকুয়াল বি। উপরে যা লিখছি এই লিখছি একই কথা, এ প্লাস ইকুয়াল বি বা এ ইকুয়াল টু এ প্লাস বি, সেম জিনিস। তো এইটাকে আমরা বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর, বা এই যে এই অংশটুকুকে আমরা বলছি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের মূলত কাজ কি? নতুন কোনো ভেরিয়েবলকে অ্যাড্রেস না করে বা ক্রিয়েট না করে এক্সিস্টিং ভেরিয়েবলটাকে আপডেট করার যে প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। এটা খেয়াল রাখবেন। পরবর্তী কি প্রশ্ন করতে পারি কি, যখন নতুন এর ভ্যালুটা যখন চেঞ্জ হয়ে নতুন ভ্যালুতে রূপান্তরিত হলো, এর পরবর্তী কার্যক্রমের জন্য কি এর নতুন ভ্যালুটা কার্যকর হবে? হ্যাঁ, তখন আর পুরান ভ্যালু থাকবে না, তখন নতুন ভ্যালু কার্যকর হবে। ঠিক আছে। আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? আমি এক দুইটা ক্লাস পর পর কিন্তু আমি ভাইবা নেই। সো আজকের ক্লাসটা হচ্ছে, সামনে ক্লাসটা নিব, নেওয়ার পর দেখা যাবে যে আমি সামনে কোনো একটা ক্লাসের আগে 1-2 দিন আগে আপনাদেরকে বলবো ভাইবার ডেট দিব। ভাইবাটা সাধারণত আমি ক্লাসের শুরুতে প্রথম 10 মিনিট নিয়ে থাকি এবং আমি ক্লাসের প্রত্যেককে জিজ্ঞাসা করব, হ্যাঁ? কেউ লেট করবেন না, লেট করলে ভাইবার মার্কস পাবেন না। আপনারা এখানের মধ্যে যেহেতু কোর্স করতেছেন, সো আপনারা জানেন যে এখানে কোর্সের মধ্যে শুধুমাত্র আমি ক্লাস আপনাকে একটা কোড দেখায় রিডিং পড়ায় ছেড়ে দিব, ব্যাপারটা এরকম না। আমি আপনাকে বুঝাবো, আমি আপনাকে কোড দেখাবো, ফাইলগুলো দিব, ভিডিও লেকচার দিব এবং একই সাথে 2-3টা ক্লাস পর পর আমি আপনাদেরকে কুইজ দিব এবং অ্যাসাইনমেন্টও দিব। সো মোটামুটি আমি আপনাদেরকে এই পুরো 1.5 মাসে 4টা অ্যাসাইনমেন্ট করাবো। প্রথম 2টা ক্লাসে আসলে খুব একটা অ্যাসাইনমেন্ট আসবে না, কারণ এগুলো আসলে খুব বেসিক জিনিস। আমি মূলত নামপাই এবং পান্ডাসের ক্লাসগুলো যখন নিব তখন অ্যাসাইনমেন্টটা দিব। আর এছাড়া আমি আপনাদের যেই ভাইবার কথা বললাম, এইটা লার্নিং ক্লাসে আমি যে সকল টপিকগুলো নিয়ে কথা বলি সেগুলোর উপর বেস করে আমি আপনাদেরকে কোশ্চেন করব। ক্লাসের শুরুতেই প্রথম 10 মিনিট আমি কুইজ নিব এবং সবাইকে ছোট ছোট প্রশ্ন করব, কাউকে হয়তো একটা বা দুইটা প্রশ্ন করব, কাউকে হয়তো হয়তো তার চেয়ে বেশি প্রশ্ন করতে পারি। জাস্ট আমি দেখবো যে আপনারা কেমন কি বুঝতেছেন। সো ক্লাসগুলো থাকবেন লাইভে এবং আপনাদের লাইভে কে কতক্ষণ ক্লাসে থাকতেছেন সেটার রেকর্ডও আমার কাছে থাকবে। কেউ হয়তো 1 ঘন্টা, কেউ 1 ঘন্টা, কেউ হয়তো আধা ঘন্টা। সো যদি আপনারা ক্লাস মিস দেন ওইটা কিন্তু অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট হবে। আর যদি আপনি ক্লাসে অ্যাটেন্ড থাকেন, কত মিনিট ক্লাসে ছিলেন সেটাও কাউন্ট হবে। এবং এটার উপরে আমরা কোর্সের শেষের দিকে এসে ইভালুয়েশন করি,
প্রত্যেকটা ব্যাচে, নট অনলি আপনাদের ব্যাচে, প্রত্যেকটা ব্যাচে এখন এই মুহূর্তে আমাদের 6টা ব্যাচ রানিং, আপনার হচ্ছে সরি 5টা ব্যাচ রানিং। আপনাদের এই ব্যাচটা হচ্ছে আমাদের এখন বর্তমানে রানিং 7 নাম্বার ব্যাচ। এবং যেহেতু আপনারা জানেন ব্যাচ নাম্বার 2413, 24 ইন্ডিকেট করতেছে 2024 সাল, আর 13 ইন্ডিকেট করতেছে আমাদের 13তম ব্যাচ। এই বছরের এই যে এখন নভেম্বরের 25 তারিখে শুরু করলাম, এটা আমাদের 13তম ব্যাচ। আরও 2টা ব্যাচ হবে 2414, 2415, যেটা ডিসেম্বরে হবে। মানে এই বছর আমাদের 15টা ব্যাচ। আর শুরুর থেকে যদি আমরা বলি 2407 পর্যন্ত কমপ্লিট। তো ওদিকে 7টা ব্যাচ কমপ্লিট, আর এখন চলতেছে আপনার কত 2413, মানে হচ্ছে 7টার পরে এটা হচ্ছে আমাদের 13তম ব্যাচ। 7 বাদ দেন তাহলে কত 6 নাম্বার রানিং ব্যাচের মধ্যে আপনাদের এটা 6 নাম্বার ব্যাচ। এইভাবে আমাদের প্রতি মাসেই কোনো না কোনো কোর্স একটা না একটা অফার থাকি, হয় বুট ক্যাম্প, হয় শর্ট কোর্স, শর্ট কোর্সের মধ্যে হয় এক্সেল, হয় পাওয়ার বিআই, অথবা এসকিউএল, অথবা পাইথন। বুট ক্যাম্পের মধ্যে হয় মেশিন লার্নিং মানে স্ট্যাটিস্টিক্স শর্ট কোর্স, অথবা মেশিন লার্নিং শর্ট কোর্স, অথবা যদি বুট ক্যাম্প বলি তাহলে বুট ক্যাম্পের ক্ষেত্রে হয় আমাদের ডেটা সায়েন্টিস্টের বুট ক্যাম্প অথবা বিএনএসের বুট ক্যাম্প। মানে আমাদের কন্টিনিউয়াসলি একটা পর একটা চলতেই থাকে, থামাথামি নাই। এবং প্রতি ব্যাচেই দেখা যায় যে কম বেশি স্টুডেন্ট থাকে। আমরা ইউজুয়ালি একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই যে 20 জন স্টুডেন্ট, হয়তো কোনো ব্যাচে সেটা 22 বা 25 জনও হইতে পারে, বাট এর বেশি আমরা নেই না। কারণ যখন বেশি স্টুডেন্ট থাকে তখন ক্লাসের মধ্যে একটা ক্রাউড তৈরি হয়, এবং আপনার সাথে যেমন আমি সরাসরি কথা বলতেছি, যেমন শেখ ফরিদ আপনি আমাকে কোশ্চেন করলেন, অথবা একটু আগে কোশ্চেন করলেন, ডক্টর গোলাম ফারুক কোশ্চেন করলেন, হ্যাঁ, তো আপনারা ইনস্ট্যান্টলি আমাকে কোশ্চেন করলে আমি ইনস্ট্যান্টলি আপনাকে আনসার দিচ্ছি। একই রকমভাবে আমি আপনাকে ইনস্ট্যান্টলি কোশ্চেনও করতেছি যে বলুন তো এটা কি, বলুন তো এটা কি। যখন আপনি একটা ক্রাউডেড একটা এনভায়রনমেন্টে থাকবেন, 40-50 জন 60 জনের একটা মাছ বাজার থাকবেন, তখন কিন্তু মেন্টর আপনার প্রতি অত গুরুত্ব দিতে পারবে না, বা ওই ক্লাসের মধ্যে আপনি ওই যে মানে ইন্ডিভিজুয়ালি হচ্ছে ওই আপনার প্রবলেমটা সলভ করার জন্য অপশনটা পাবেন না। তা আমরা আসলে অত বেশি স্টুডেন্ট নিয়ে আসলে ক্লাস করাই না, আমরা অল্প কিছু স্টুডেন্ট থাকে যাদেরকে দিয়ে হচ্ছে আমরা ক্লাসটা করাই, এবং আমরা চাই যে যতজনই ভর্তি হোক, কম স্টুডেন্ট ভর্তি হলে সমস্যা নেই, কিন্তু তারা যেন এখান থেকে ভালো কিছু এখান থেকে শিখে বের হয়। এই মোটোটা আমরা 2020 সাল থেকে এখনো চালাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ যতবার ব্যাচ হচ্ছে, ব্যাচ কমপ্লিট হচ্ছে, স্টুডেন্ট বেরোচ্ছে, অলমোস্ট প্রায় 98%, 99% ক্ষেত্রে তারা স্যাটিসফাইড। হ্যাঁ, দুই একজন থাকে এরকম যে তারা বলতে পারে যে আমি একটা এক্সপেকটেশন নিয়ে আসছিলাম, হয়তো আমি ফুলফিল করতে পারিনি। বাট আপনি তো আসলে সবাইকে খুশি করতে পারবেন না, তাই না? এটা তো সম্ভব না। তো আমি যদি বলি যে গত আপনার 3.5-4 বছরের হিসাবে যদি 1500 স্টুডেন্ট হয়, এর মধ্যে 1450 জন স্টুডেন্টই হচ্ছে স্যাটিসফাইড আমাদের কোর্সে, বা তারা কোর্স করার পরে বলতেছে যে ভাই আপনারা খুব ভালো পড়ান, বা অমুক 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 ভালো পড়ায়, ভালো বুঝছি, শিখছি, ভালো কিছু প্রজেক্ট করছি, আপনাদের হোমওয়ার্ক প্র্যাকটিসগুলো আপনারা সবসময় একটা তাগাদা দিয়ে করান। মানে আপনাদের মানে আমরা সব স্টুডেন্টকে দৌড়ের উপরে রাখি, 2 দিন পর পরে ফোন দিই। একটা সময় হচ্ছে স্টুডেন্ট বিরক্ত হয়ে আমাদের ফোন ধরে না, ফোন দিবে ভাইয়া অ্যাসাইনমেন্ট কবে করবেন, ভাইয়া আপনি হোমওয়ার্ক দেন না কিন্তু। এবং এই যে আপনাদের যে গ্রুপের মধ্যে অ্যাড করা হয়েছে না 2413, 2 দিন পর পর দেখবেন যে ডাইরেক্ট আপনাকে আমি নক করে বলবো, ডাইরেক্ট আপনাকে ট্যাগ করে বলবো যে কি ব্যাপার আপনি হোমওয়ার্ক দেন না কেন, আপনার তো এটা বাকি আছে। তো আমরা আপনাকে অসম্ভব পুশ করব। এখন বাদ বাকি আপনি কতটুকু করবেন সেটা কিন্তু আপনার বিষয়। সবাই যে একদম মানে ফুললি সবকিছু বুঝে কোর্স কমপ্লিট করতে পারে এটাও কিন্তু না, অনেকে ড্রপ আউটও হয়। ড্রপ আউটের সংখ্যাও কম বেশি না, মানে কম না, মোটামুটি প্রায় 12-13% মতো আমাদের ড্রপ আউট হয় পার ইয়ার, প্রতি বছর। তো এটা কিন্তু এমন না যে আমরা খারাপ পড়াচ্ছি, দেখা যায় যে তারা কোপ আপ করতে পারে না, তারা ক্লাসের মধ্যে রেগুলারিটি মেনটেন করে না, তারা ক্লাসের ভিডিও চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে ভিডিও তো দিবেই, তারা তো ভিডিও দিচ্ছেই, তো আমি এখন না পরে দেখি, পরের সপ্তাহে দেখি। ওই যে আস্তে আস্তে ভিডিওগুলো জমে যায়, পড়া জমে যায়, অ্যাসাইনমেন্ট জমে যায়, তখন আর কন্টিনিউ করতে পারে না, তখন বললো ভাইয়া এখন তো আসলে পারতেছি না, পরে ব্যাচে শিফট করবো। তো অনেক সময় দেখা যায় অনেকে পরে ব্যাচে শিফট করে। এই কথাগুলো বললাম এই কারণে যে যেহেতু কোর্স করতেছেন, আমরা যেমন আমাদের সাইড থেকে সিরিয়াস, আমি চাই যে আপনারা সিরিয়াস হন, করলে ভালো করে করেন। এই আধা মাথা আসবেন যাবেন ওরকম করলে আসলে হয় না, রেপুটেশন আমাদেরও খারাপ হয়, আপনাদেরও খারাপ হয়। আপনারা পরে বলতে পারেন যে হ্যাঁ আমি তো কোর্স করছিলাম কিন্তু শিখি নাই, মানুষ মনে করবে যে ও তাহলে মনে হয় খারাপ পড়ায়। কিন্তু প্রবলেম যে আসলে আপনার মধ্যে সেটা কিন্তু আপনি কখনো স্বীকার করবেন না, এটা বাঙালির স্বভাব। বাঙালি কখনো স্বীকার করবেন যে ভাই আমার সমস্যা ছিল, আমি ক্লাস করতে পারিনি, ফ্যামিলিগত প্রেশার ছিল, পরীক্ষা ছিল, এটা কিন্তু কেউ এক্সপ্লেন করবে না। সে বলবে যে হ্যাঁ গ্যাট ব্যাঙ্গার করছিলাম, ভালো করে শিখতে পারিনি।
তো এই যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে যায়, আমরা এই ইম্প্যাক্টটা তো মানে এটা কিন্তু বাকিরা কিন্তু বুঝবে ও আচ্ছা এই কারণে হচ্ছে ড্রপ হয়েছে, বাট অ্যাকচুয়াল রিজন তো তা না। ওই জন্য আমরা আমাদের এখানের মধ্যে যত সম্ভব আমরা আপনাকে পুশ করে যাব, বাকিটা আপনাদের ব্যাপার, আপনি কতটুকু ভালো করবেন না করবেন। আর আমাদের কিন্তু এনরোলমেন্ট যদি বলি আজকে সন্ধ্যা এই তো ধরেন মাগরিবের এশার নামাজের পরে পর্যন্ত যদি আমি কাউন্ট করি 10 জন ভর্তি হয়েছে। সো আর্লি বার্ডের অফার কিন্তু আগামীকাল শেষ হয়ে যাবে, আগামীকাল রাতের মধ্যে বাকি এনরোল করে ফেলেন যদি এনরোল করতে চান আর কি, ইটস আপ টু ইউ। পরশুদিন 27 তারিখ সকাল থেকে 2000 টাকা। এরপরে যত কিছু আমাদেরকে বলেন না কেন, আমাকে রিকোয়েস্ট করেন অথবা ইমেল করেন, আমাদের ম্যানেজমেন্টকে জানান, কোনো ধরনের কোনো আর রিকোয়েস্ট আমরা রাখতে পারবো না, কারণ আমরা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি যে আগামীকাল হচ্ছে আমাদের আর্লি বার্ডের লাস্ট ডে। জি কাজী সিয়াম বলেন ভাইয়া। ভাইয়া অ্যাসাইনমেন্ট অপারেটরটা আরেকটু বুঝেন ভাইয়া একটু। মানে অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি আপনাকে হচ্ছে ওই মানে একটা হচ্ছে আপনাকে কুইজ দিব, ঠিক আছে, আর একটা হচ্ছে আমি আপনাকে অ্যাসাইনমেন্ট দিব, মানে হচ্ছে আপনি কোড লিখে ওইটা ফাইলটা আপলোড করবেন আমাদের গুগল ক্লাসরুমে অ্যাক্সেস পাইছেন না, জি ভাইয়া। ওইখানের মধ্যে অ্যাসাইনমেন্টটা আমরা দিব এবং ওখানে একটা বক্স থাকবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার। সো ওখানে আপনি সাবমিট করবেন, ফাইলটা আপনি আপলোড করবেন। ওকে ওকে ভাই ভাইয়া ওই যে অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা বুঝাইলেন ওই ও, যে এক্সিস্টিং হ্যাঁ, ভ্যালুকে মডিফাই করে নতুন করা, ওটা আরেকটা एग्जांपल দেন ভাইয়া। এটা একটু মানে এর ভ্যালু ভাইয়া দুই রকম, এটা একটু বুঝতেছি না। 10 প্লাস একটু আরেকটা एग्जांपल যদি দিতেন ভাইয়া। এখন ভ্যালু ছাড়া এক্সাম্পল দেই কেমনে, কারণ ও অন্য কোন একটা एग्जांपल দেন। আচ্ছা আপনার নাম সিয়াম, আপনার ওয়েট হচ্ছে হ্যাঁ। এখন 65 কেজি, ঠিক আছে, জি ভাইয়া। আপনি লাঞ্চ করতে গেছেন, লাঞ্চে আপনি খাইছেন প্রায় 2 কেজির মতো খাবার, ঠিক আছে, ভুরিভোজ করছেন। জি ভাইয়া। এখন এই যে খাবারটা কোথায় যাবে, আপনার মধ্যে যাবে না, আমার সাথে তাহলে যোগ হবে। আপনার সিয়াম যে ওয়েটটা এটা আপনার এক্সিস্টিং যে ওয়েট তার সাথে আপনার লাঞ্চটা যোগ হুম। হচ্ছে না, এবং এটা আপনার হুম। উপরে যাচ্ছে নাকি, জি বিষয়টা একই রকমই, যে আমি ওকে এ হচ্ছে একটা ভ্যালু ধরেন 20 আর বি হচ্ছে একটা ভ্যালু ধরেন 5, আমি বললাম যে আমি এ কে আপডেট করব কিভাবে, এর এক্সিস্টিং ভ্যালু যে আছে তার সাথে আমি বি কে যোগ করব এবং এই যোগফলটা আবার এতেই রাখবো, আপনার মধ্যেই তো থাকতেছে খাবারটা। জি এখন বুঝছেন? ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, যখনই এটা ইয়া করবেন তখনই আপনি মনে মনে নিজের কথা চিন্তা করবেন যে আমি 2 কেজি খাবার খাইছি, রাকিব ভাই আমাকে এই কথা বলছে। আচ্ছা এখন আসেন, আজকে তো হচ্ছে কটা বাজে এখন 11:15। আচ্ছা অ্যাসাইনমেন্ট অপারেটর শেষ করে এগুলো তো আসলে ধরতে গেলে অনেক সময় লাগে। আচ্ছা প্রথম ক্লাস যেহেতু এই জন্য আপনাকে ধরেন সমস্যা নেই, প্রথম 1-2টা ক্লাস একটু সময় লাগবে, তারপর ধরে ফেলবেন। আচ্ছা অ্যাসাইনমেন্ট অপারেটরে কি হচ্ছে, আমি এখানে বললাম a = 5 b = 10 c আমরা মানে একটু আগে যে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা দেখলাম সেখানে কি ছিল যে a আর b যোগ করার পর আমরা c তে এসে রাখতেছি, তার মানে 5 আর 10 যোগ করে 15 হবে c তে। আমি যদি রান করি তাহলে আমি দেখব যে a হচ্ছে 5, b হচ্ছে 10, c হচ্ছে 15। এখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরে কি কাজ করতেছি, আমরা যেটা করতেছি যে ধরেন আমি হচ্ছে এটাকে হ্যাশ দিয়ে আমি এটাকে কমেন্টে পরিণত করলাম আর এটাকে আমি হচ্ছে অ্যাক্টিভ করলাম। আর আমি যদি বলি যে a = এক্সিস্টিং a প্লাস b, এখন আমি যদি রান করি তাহলে 10 এবং 5 আর 10 যোগ করে 15 হবে, 15 হবে কোথায়, a তখন 5 থেকে 15 তে কনভার্ট হয়ে যাবে। রান করি দেখেন a হয়ে গেছে এখন 15, b হচ্ছে 10 আর c তো হচ্ছে ওইটাই। এখন যদি আমি প্রিন্ট করি এখন আমাকে বলবে a হচ্ছে 15, আর কিন্তু 5 বলবে না কারণ অলরেডি আমি অপারেশনটা করে ফেলছি। তো আমি যদি এখন এই জিনিসটা আবার একটু হ্যাশ দিয়ে এটাকে যদি অ্যাক্টিভ করি আর যদি আমি আগের মতন আবার পিছনে চলে যাই, সেম জিনিসটা আবার রান করে বলি a = 5 b = 10, আমি আবার একটু ব্যাক করে আগের জায়গায় চলে আসলাম। এখন আমি যদি বলি a + b, আমি এটাকে বলছি কিন্তু a = a + b এবং মানে আর ওইদিকে হচ্ছে a = a + b, বোথ আর সেম থিং। আমি যদি এখন রান করি এখনো দেখবেন a হচ্ছে এখন 15 দেখাচ্ছে, রান করলে 15 দেখাবে। সো বোথ আর ইকুয়াল, মানে দুইটাই হচ্ছে আপনার
যেভাবে আপনি লেখেন না কেন জিনিসটা একই। এখন এই যে আমার যোগফল হইলো, এখন আমি যদি এটাকে পরবর্তী স্টেপে নিয়ে যাই, ধরেন বিয়োগ করতে চাই, আমি বললাম যে এখন এই মুহূর্তে, এখন খেয়াল করে দেখেন, এ হচ্ছে 15, বি হচ্ছে 10। আমি যদি বলি যে এ ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে এ আপডেট ভ্যালু কত হবে কেউ বলেন তো, বলতে পারবেন? 5 স্যার, হ্যাঁ হ্যাঁ 5 5। আমি যদি এটাকে রান করি, এই যে এ মাইনাস ইকুয়াল বি, মানে এ ইকুয়াল টু এ মাইনাস বি কে আমি বলতেছি এ মাইনাস ইকুয়াল বি, সেম জিনিস। রান করলাম প্রিন্ট সহ, আমাকে বলতেছে এখন 5, তার মানে এ হচ্ছে এখন আপডেট ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, আপডেট হয়েছে, কিন্তু আগেরটা যেটা ছিল ওখান থেকে যোগ হয়েছে, যোগ করার পর 15 হয়েছে, তারপর আবার এখান থেকে 10 বাদ গেছে, বাদ দেওয়ার পরে এ হচ্ছে 15। এবার এই পর্যন্ত মানে 125 নাম্বার লাইন পর্যন্ত যে আমি রান করলাম, এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে 5, বি ইকুয়াল টু 10 আর সি হচ্ছে 15। এখন ধরেন আমি যদি বলি এ স্টার ইকুয়াল বি, তার মানে কি এ আপডেট করতেছি এ ইনটু বি। এখন কত হবে বলেন তো? 50 বাকিরা কি একই 50 বাকিরা কি বলতেছেন 50? 50 হবে। গুড, ওকে গুড। এখন দেখেন আমাকে দেখাচ্ছে 50 এবং সাথে সাথে কিন্তু এ আপডেট হয়ে গেছে, বি হচ্ছে 10, এ আপডেট হয়ে 50 হয়েছে। ওকে, যতবার আপনি রান করবেন, এখন ধরেন আপনি যদি মনে করেন এই লাইনটা আবার রান করেন, তাহলে কিন্তু আবার আপডেট হবে, বুঝেন কিন্তু? কারণ আপনি যতবার রান করবেন, রান করা মানে হচ্ছে আপনি কোডটাকে যখন রান করতেছেন তখন এই কোডটা এক্সিকিউট হচ্ছে, এক্সিস্টিং ভ্যালুটার উপরে আবার এক্সিকিউশন হচ্ছে। এমন না যে আপনি এখানের মধ্যে আরেকবার মানে রান করলে যে চেঞ্জ হবে না তা কিন্তু না, চেঞ্জ কিন্তু হবে। এখন ধরেন আমি যদি এখন এটাকে একটু কপি করি, কপি করে আমি এখানে পেস্ট করি, পেস্ট করে আমি যদি বলি এ ডিভাইড ইকুয়াল বি, এখন বলেন তো কি হবে? আমি এখন রান করি নাই কিন্তু করব, আপনি বলার পরে করব, বলেন তো এখন কি হবে আনসারটা? এক্সিস্টিং এ কিন্তু 5 হবে 5 হবে। একটু সুন্দর করে বলেন, 5.0 হবে না? পাইথন অটোমেটিক্যালি ভাগ ভাগ হইলে হচ্ছে এটাকে দশমিকে রাখে বাই ডিফল্ট। 5.0 হবে না? এটা সুন্দর করে বলেন। 5.0 হ্যাঁ, এই যে রান করলাম, এখন দেখাচ্ছে দেখেন 5.0 এবং এখানে এ হচ্ছে ফ্লোট হয়ে গেছে এখন 5.0, সাথে সাথে কিন্তু এটা টাইপও চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যতবার রান করবেন ততবার সাথে সাথে প্রত্যেকটা আউটকাম এভাবে চেঞ্জ হবে। হ্যাঁ, যদি আপনি এখানে এ বি না লিখে যদি আপনি অন্য কিছু লিখেন তখন এটা চেঞ্জ হবে না, কিন্তু আমি তো আপনাকে এই পরিবর্তনটা বোঝানোর জন্য একই জিনিসই দেখাচ্ছি বারবার, এ এবং বি রাখতেছি, যাতে আপনি অ্যাটলিস্ট এই কনসেপ্টটা বুঝতে পারেন যে কিভাবে চেঞ্জ হচ্ছে। আমি যদি এখন অন্য কিছু দিতাম তাহলে হয়তো আপনার বুঝতে সমস্যা হইতো। আপনার বোঝার সুবিধার জন্য আমি এ এবং বি এটা শুরুতে যেমন ছিল এখানে এই একই রকমই রাখছি, যাতে আপনি অ্যাটলিস্ট চেঞ্জটা ধরতে পারেন। আমার মনে হয় এখন অ্যাসাইনমেন্ট অপারেটরের প্রবলেম হওয়ার কথা না। আর কোনো কোন প্রবলেম আছে এটাতে বুঝতে? অ্যাসাইনমেন্ট অপারেটরে কিভাবে চেঞ্জ হচ্ছে এবং একই সেম ভেরিয়েবল আপডেট কিভাবে হচ্ছে, এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, এখন আসি স্ট্রিং। আমরা কিন্তু অলরেডি বলছি স্ট্রিং কি জিনিস। স্ট্রিং হচ্ছে যে এটা একটা সিঙ্গেল ওয়ার্ড অথবা মাল্টিপল ওয়ার্ড। হ্যাঁ, যখন আমি এটাকে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে এনক্লোজ করে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, তখন এই ভ্যালুটা হচ্ছে একটা স্ট্রিং বা এটা স্ট্রিং ভ্যালু এবং এটা টাইপ হচ্ছে অবজেক্ট টাইপ। সো ধরেন আমি বললাম যে স্ট্রিং, ঠিক আছে, নামে রাখলাম স্ট্রিং, মানে যদি হচ্ছে পাইথনের যে কমন ফাংশনগুলো বা কমন টাইপগুলো আছে ওয়ার্ডগুলো, সেই সেম ওয়ার্ডগুলো রাখা উচিত না, বাট আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি। নেক্সট টাইম যখন নিজেরা প্র্যাকটিস করবেন তখন সেম ওয়ার্ড রাখবেন না। যেমন দেখেন এখানে ফ্লোট, ইন্ট, ডিক্ট, টুপল, ঠিক আছে, স্ট্রিং, অবজেক্ট, এই শব্দগুলো কিন্তু পাইথনের ইনবিল্ট ফাংশনের অংশ। সো চেষ্টা করবেন যাতে এগুলো অ্যাভয়েড করা যায়। আপনি আপনার নিজের মতো করে র্যান্ডম নাম্বার বা নাম সেট করবেন। আমি আপনাকে বোঝানোর জন্য এখানে স্ট্রিং লিখতেছি যে দিস ইজ অ্যাকচুয়ালি স্ট্রিং, বাট আপনারা নেক্সট টাইম যখন স্ট্রিং লিখবেন আপনারা অন্য কিছু লিখবেন এখানের মধ্যে। আপনি দরকার হলে str123 অথবা আপনার নামও দিবেন, যে কোনো কিছু দিতে পারেন।
সো স্ট্রিংটা তাহলে কি দাঁড়াচ্ছে, একটা ডাবল কোটেশন অথবা একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি এক বা একাধিক এরকম লেটার বা শব্দ যদি আমি রাখি, তাহলে এটা হচ্ছে আমার একটা স্ট্রিং। তা আমি যদি এটাকে রান করি, প্রিন্ট করলাম, নিচে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ডান পাশে স্ট্রিং নামে দেখবেন কোথায় আছে, এখন স্ট্রিং তো আপনার এস দিয়ে শুরু হয়েছে তাই না, তাহলে অ্যালফাবেটিক্যালি কিন্তু নিচে আসতেছে, এই যে স্ট্রিং, এটা হচ্ছে str, এখানে সাইজ বলছে 12। বলুন তো কেন 12 বলছে, 12 কেন বলছে? ওয়ার্ডের সংখ্যা বাড়ে, ওয়ার্ড না, লেটারের সংখ্যা। লেটারের সংখ্যা বাড়ে আর কি, আচ্ছা, লেটারের সংখ্যা বাড়ে। এখন আমরা একটু স্ট্রিং এর মেথড গুলো দেখি, ঠিক আছে? তো দেখেন ক্লাস কিন্তু মোটামুটি বেশ লম্বা হবে, বুঝছেন? প্রায় 1 ঘন্টা বা সরি 1.5 ঘন্টা বা 1.5-2 ঘন্টার ক্লাস হবে। সো আপনারা একটু মেন্টালি প্রিপারেশন নেবেন, কারণ এখানের মধ্যে কোড অনেক কিছু আছে বোঝানোর। হ্যাঁ, পাইথনের বেসিকের যে কোডটা, আমি কিন্তু মাত্র 140 নাম্বার লাইনে আছি। এই কোডটা শেষ হচ্ছে কবে, কোথায় শেষ হচ্ছে দেখেন, 954 নম্বর লাইনে। আমি জাস্ট 5 ভাগের 1 ভাগ আজকে বললাম, 5 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1.5 ভাগ। তো প্রথম কিছু অংশ আপনার বুঝতে সময় লাগবে, যেহেতু আজকে প্রথম ক্লাস। 2টা ক্লাস হওয়ার পরে তখন জিনিসগুলো টপ 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 করে আপনাকে বলবো, টপ টপ করে আপনি বুঝে ফেলবেন। তো প্রথম 2টা ক্লাস আমার নিজের একটু কষ্ট হবে বুঝাইতে, আপনারও একটু সময় লাগবে, বাট আমি আশা করবো যে প্রথম 2-3টা ক্লাস একটু মন দিয়ে জিনিসগুলো দেখার জন্য। কারণ আপনার মূল ওই ফাউন্ডেশনটা যদি আপনার ঠিক না হয়, পরে যতই আপনি কোড করেন না কেন, আপনি কিন্তু ঝামেলায় পড়বেন, বিপদে পড়বেন। তো বেসিক ফাউন্ডেশনটা কিন্তু এখন থেকে তৈরি করা দরকার, হওয়া দরকার নিজের মধ্যে। তো এই যে আমি এটা তো স্ট্রিং কি জিনিস বুঝলাম, এখন স্ট্রিং এর মধ্যে কিছু মেথড আছে। মেথড মানে কি, যে স্ট্রিং এর যে ভ্যালুটা, যেটা অ্যাকচুয়ালি আমার অবজেক্ট টাইপ ভ্যালু, নাম, এটার ভিতরের এই ভ্যালুগুলোকে আপনার আমাদের যেমন বিভিন্ন ধরনের ডেটা সায়েন্সে ডেটা ম্যানিপুলেট করতে হয়, বা ডেটাকে সেগ্রিগেট করতে হয়, ডেটাকে সেপারেট করতে হয়, বা অন্যান্য যে ধরনের ইডিএর কাজগুলো আছে, এগুলো করতে গেলে কিন্তু আমাদের ওই মেথডগুলোকে কাজে লাগাতে হয়, ফাংশনগুলো কাজে লাগাতে হয়। সো এই মেথড এবং ফাংশনগুলো ইন্ডিভিজুয়ালি ছোট ছোট পার্টে আগে একটু বুঝে নিতে হবে কোনটা কি কাজ। তো আগে কিন্তু কাজ বুঝে নিতে হবে, কাজটা বুঝতে পারলে তখন আমার জন্য সুবিধা হবে। যখন আপনাকে কোনো একটা অবজেক্টিভ দেওয়া হবে, কোনো একটা টাস্ক দেওয়া হবে, আপনি তখন ধরতে পারবেন চট করে, ও আচ্ছা এই টাস্কের জন্য আমাকে ওই ফাংশনটা ইউজ করতে হবে, এটার জন্য আমাকে ওই টুলটা ইউজ করতে হবে। তো এই যে আপনার মাথার মধ্যে যে বুঝার ব্যাপারটা বা এই যে ইনটিউশন, এই ইনটিউশনটা তখনই আসবে যখন আপনি এই পুরো বেসিকের ফান্ডামেন্টাল যখন আপনি শেষ করবেন, মানে বুঝবেন তখন। এখন স্ট্রিং এর যে মেথডগুলো তার মধ্যে কিছু কমন মেথড আমরা একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে যে আমি তো এখানের মধ্যে বুঝতে পারতেছি এখানে লেখা আছে 12, তার মানে এটা লেংথ বা এটার ভিতরে নাম্বার অফ লেটার বা হচ্ছে নাম্বার অফ অবজেক্ট হচ্ছে এখানের মধ্যে 12, ঠিক আছে? আবার আমি যদি জানতে চাই যে এই 12টা আমি লিখে দেখতে চাই, তো এটা আসলে কি, এটা হচ্ছে একটা লেংথ, স্ট্রিং এর লেংথ। এটা কিভাবে লিখবো, লেন ফাংশন দিয়ে। তো আমি প্রিন্ট ফাংশন দিয়ে বললাম যে আমাকে প্রিন্ট করে তুমি দেখাও লেন বা লেংথ বের করবা কার, স্ট্রিং এর। দেখেন প্রিন্ট করে বললাম যে তুমি লেন্থ বা লেন দিয়ে তুমি লেংথ বের করে দেখাবা কার, স্ট্রিং এর। দেখেন স্টেপটা যখন আপনি বুঝবেন যে কোনটার পর কাকে, মানে কোন কাজটার পর কোন কাজটা হচ্ছে, এই সিকোয়েন্সটা আপনাকে আগে বুঝতে হবে, এটা একটু বুঝে নেবেন। সবসময় আমরা কি করি যে ফার্স্টে হচ্ছে জেনারেলি আমরা প্রিন্টটাকে হচ্ছে দিই, কারণ ভিতরে যাই কিছু হোক না কেন আলটিমেটলি এটাকে আমাকে আউটকামে আনতে হবে, নিচে এই জায়গায় আনতে হবে। তার মানে আমরা শুরু করবো হচ্ছে প্রিন্ট দিয়ে, তারপর ভিতরে আমাদের যদি সেকেন্ডারি পরবর্তীতে পরের যদি কোনো একটা ফাংশন থাকে সেই ফাংশনটাকে আমরা কল করব, এবং যখনই আমরা কল টলে কাজ হয়ে যাবে একদম লাস্টে একদম ভিতরের দিকে দেখেন স্ট্রিংটা কিন্তু 2টা ব্র্যাকেটের ভিতরে আছে। মানে আপনি যদি বলেন যে এটা হচ্ছে বাইরের একটা আবরণ, এটা হচ্ছে ভিতরের আবরণ, তার ভিতরের আবরণ। এখন তো শীতের সময়, ফার্স্টে হচ্ছে আমরা একটা জ্যাকেট পরতেছি, ঠিক আছে, তারপর তার ভিতরে আমরা হয়তো একটা টি শার্ট বা শার্ট পরতেছি, তার ভিতরে আরেকটা টি শার্ট পরতেছি বা ছোট গেঞ্জি পরতেছি। তো ভিতরেরটা হচ্ছে স্ট্রিং, এটা লেংথ আগে কাউন্ট করবে, তার বাইরে এসে আলটিমেটলি এটাকে প্রিন্ট করবে। সো আপনি যখন কোড লিখবেন আপনাকে ইমাজিনারি চিন্তা করতে হবে আপনি কোনটার ভিতরে কোনটা বসাচ্ছেন, আগে কোনটা পরে কোনটা, ভিতরে কোনটা বাইরে কোনটা।
আচ্ছা, আপনারা কি হচ্ছে ওই এক ধরনের জাপানিজ কিছু ডল আছে, আমি নামটা ঠিক খেয়াল নেই, আপনারা কি ওই ডলটা দেখছেন বা আপনারা টিভিতে অ্যাড হলে দেখবেন বিভিন্ন জায়গায় জাপানিজদের, যে ওই ডলটা হচ্ছে একটার ভিতরে একটা ডল থাকে, মানে ধরেন একটা ওই যে ডল এরকম, তার ভিতরে আরেকটা ডল থাকে, তার ভিতরে আরেকটা ডল থাকে, তার আরেকটা ডল থাকে এরকম। তা এটা এই ডলটার মাথাটা খুললে ভিতরে আরেকটা ডল বের হয়, এটা খুললে আরেকটা ডল বের হয়, মানে আপনাকে লেয়ার বাই লেয়ার ভিতরে কিন্তু ঢুকে ছোট যে ডলটা আছে পুতুলটা এটা বের করে নিয়ে আসতে হয়। তো আমাদের কোডিং এর স্টেপটা কিন্তু এরকম যে বাইরের লেয়ারে কি থাকবে, তার ভিতরের লেয়ারে কি থাকবে, তার ভিতরের লেয়ারে কি থাকবে, এভাবে লেয়ার বাই লেয়ার স্টেপগুলো একটু চিন্তা করে বের করতে হবে। তো আমরা ওই চিন্তার খোরাকটা কিভাবে আসতে হয় এটা আমি আপনাদেরকে বুঝাবো, আপনাদেরকে আমি সেই ওয়েটা দেখাবো যে কোনটার পর কোনটা কিভাবে আমরা আনবো। জাস্ট আপনাকে কনসেপ্টগুলো একটু বুঝে বুঝে আগাতে হবে। তো আমরা প্রিন্ট করতেছি লেংথ, ওই ভ্যালুটা যেটা কিনা 12 আমরা অলরেডি জানি কার, স্ট্রিং এর। তো রান করলে আমাকে দেখাচ্ছে কি 12। ওকে ফাইন। এখন হচ্ছে কি পরের যে মেথড এটা সেটা হচ্ছে ফাইন্ডিং দ্য ইন্ডেক্স অফ এন আইটেম বা লেটার। মানে আমি যদি আমার এই যে স্ট্রিং যেটা আছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ স্ট্রিংটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি এইটার কোনো একটা পার্টিকুলার পজিশনের ইন্ডেক্স বের করতে চাই তখন কি করব? অনেক সময় কিন্তু আমাদের এরকম কাজ করতে হইতে পারে যে আপনার কাছে একটা নাম দেওয়া আছে, হ্যাঁ আপনার ডেটাবেজের মধ্যে একটা নাম দেওয়া আছে। এখন আমরা এসকিউএল এ বা ওই এক্সেল এর মধ্যে কি করি যে আমরা সার্চ অপশনে গিয়ে অ্যাডভান্স অপশনে গিয়ে বলি যে যদি আপনার শুরুতে হেল থাকে, মানে হ্যালো ওয়ার্ল্ডের তো হেল থাকে, তাহলে ওইগুলোকে আমাকে ফিল্টার করে দেখাও। এক্সেল আপনাকে ওই ফিল্টার করে দেখাবে, এসকিউএল আপনাকে ওই ফিল্টার করে দেখাবে, হ্যাঁ বা এসপিএসএস কিন্তু এরকম অপশন আছে ডেটাগুলোকে ফিল্টার করার কাজ। সেম জিনিসটা আমরা একটু র কোড দিয়ে করতেছি। আমরা করব কি স্পেসিফিক পজিশন যদি বের করতে চাই, যে ধরলাম যে স্ট্রিং, স্ট্রিং হচ্ছে আমাদের যে মেইন ভেরিয়েবল যেটা স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড আছে। তো হ্যালো ওয়ার্ল্ডে প্রথমে শুরু হচ্ছে কি দিয়ে, পজিশন 0 দিয়ে শুরু হচ্ছে। আমি বলছি কিন্তু শুরুতে পাইথনে কিন্তু কাউন্ট হিসাব করা হয় প্রথমে 0 দিয়ে। 0 1 2 3 4 5 স্পেসটা সহ কাউন্ট হচ্ছে 6 7 8 9 10 11। এখন 11 কেন? আমার তো এখানে 12 থাকার কথা ছিল, 11 কেন আমি গুনতেছি? ওই যে আমি 0 যে গুনছি ওই জন্য আমার 12টা মানে টোটাল 12 কাউন্টিং 0 থেকে 11 হিসেবে দেখাচ্ছে। এখন ধরুন আপনার কাছে বলা হলো যে 6 নাম্বার স্ট্রিংটা বের করতে। 6 নাম্বার স্ট্রিংটা কত? আমি একটু ম্যানুয়াল হিসাব করি তো। 0 1 2 3 4 5 6। ডাব্লু হচ্ছে আমাদের 6 নাম্বার স্ট্রিং, মানে সরি 6 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। তো আমি যদি এখন বলি প্রিন্ট দিয়ে স্ট্রিং তার ভিতরে ঢুকতেছি, এখন কোনো কিছুর ভিতরে ঢোকা মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট আমরা একটু আগে লিস্ট আকারে দেখছিলাম 1 ঘন্টা আগে, তেমনি এটার আরেকটা ব্যবহার হচ্ছে যে কোনো কিছুর ভিতরে যখন আমরা ঢুকবো তখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। তো স্ট্রিং এর ভিতরে যখন ঢুকবো তখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। থার্ড ব্র্যাকেট ইউজ করার পরে ভিতরে যদি আমি 6 বসাই তাহলে স্ট্রিংটার যে অ্যাকচুয়াল ভ্যালু, মানে হ্যালো ওয়ার্ল্ড যেই দুটো শব্দ আছে ওটার 6 নাম্বার ইন্ডেক্স আমাকে বের করবে। তার মানে আমাকে ডাব্লু দেখাবে অ্যাকচুয়ালি। আমি যদি স্ট্রিং লিগে 6 বলি, আমি তো এটা ম্যানুয়ালি বলতেছি, ধরেন আপনার কাছে এরকম অনেক বড় ডেটা আছে বা অনেক লম্বা কলাম আছে, তা আমি যদি ওইভাবে খুঁজতে হয় আমি জাস্ট কনসেপচুয়ালি যদি চিন্তা করি ছোট আকারে 6 নাম্বারে মূলত ডাব্লিউ কে দেখাবে। তো রান করি ডাব্লিউ। আচ্ছা, আমাকে কেউ একজন বলেন তো যে আপনি একটু গুণে বের করবেন, ঠিক আছে? আমি যদি এই এলটা লাস্টে ওয়ার্ল্ডের এল, এই এলটাকে যদি প্রিন্ট করতে চাই, আমি এখানের মধ্যে ওই নিচে আমার এইখানের মধ্যে মেথডে আমি কত বসাবো? 9 বসাবো। 9 বসাই তো। হ্যাঁ রাইট, গুড। আচ্ছা, বাকিরা কি বুঝছেন? শাকিল, সিয়াম, নাজনীন? জি ভাইয়া বুঝছি ভাইয়া। ওই যে এখানে তো 1 থেকে কাউন্ট করে আমাদের হচ্ছে ডাব্লু বা এই যে 9 নম্বর লেটার ওয়ার্ডটা আসতে অক্ষরটা আসতেছে আর কি। আপনি যে জিওর কথা যেটা বললেন এখানে তো জিওটা হয় না।
কেন জিরো হবে না? আমি যদি এখানে জিরো বসাই তাহলে আমাকে কি দেখাবে? এইচ দেখাবে, হ্যালো ওয়ার্ল্ডের এইচ। ও ও এইচ ওকে এইচ ওকে বলতে ভাইয়া হবে। ঠিক আছে ওকে ওকে থ্যাংক যদি ইউ আমার একটা স্ট্রিং এর জায়গায় যদি মাল্টিপল স্ট্রিং থাকে, হ্যালো ওয়ার্ল্ড তো হচ্ছে এটা ইটসেলফ একটা সিঙ্গেল একটা স্ট্রিং ভ্যালু, একটা অবজেক্ট ভ্যালু। যদি আমার মাল্টিপল স্ট্রিং থাকে তখন আমরা কি করব? সো ধরেন আমি এখানের মধ্যে মাল্টিপল স্ট্রিং হিসেবে অনেকগুলো নাম নিলাম। ধরলাম যে এস হচ্ছে একটা ভেরিয়েবল, আমি থার্ড ব্রেকেটে মানে হচ্ছে লিস্ট স্ট্রাকচারে কয়েকটা নাম নিচ্ছি কমা কমা দিয়ে। আওয়ার ফার্স্ট ক্লাস কমা থার্সডে কমা আমার নাম সাকিব, ইন্টারনেট কমা পাইথন। হ্যাঁ, দেখেন এটা কিন্তু সিঙ্গেল কোড, এটা আবার ডাবল কোড। তো এটা মিক্স করলে কোনো সমস্যা নেই। ধরেন তাসমিয়া আমার একটা এখানের মধ্যে স্টুডেন্ট, আগের ব্যাচের স্টুডেন্ট, ওই কোড থেকে আমি দেখাচ্ছি। হাসান, ইমতিয়াজ, টাইম। তা আমি পুরোটা একসাথে রান করলাম। তো এখানে তো অনেকগুলোর, এখানে প্রত্যেকটা আলাদা একটা স্ট্রিং, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, টোটাল কয়টা আছে? 9টা আছে। মানে স্ট্রিং এখানে এস লিস্ট আকারে আছে 9টা ভ্যালু। ডাবল ক্লিক করেন, প্রত্যেকটা ভ্যালু দেখা যাচ্ছে। আবার প্রত্যেকটা ভ্যালুর ভিতরে আপনাকে বলতেছে যে এটা সাইজ কত, স্ট্রিংটার ইন্ডিভিজুয়াল সাইজ। যেমন এটা সবচেয়ে বড়, আওয়ার ফার্স্ট ক্লাস, দুটো স্পেস আছে 15। তা আমি যদি এখানে তো 9টা আছে, যদি আরো থাকতো কি করতাম? আমি বলতাম যে প্রিন্ট লেন এস, রান করতাম। মানে আমাকে লেংথটা মানে হচ্ছে 9, যেটা এখানে আউটকাম 9, সেটা আমাকে বের করে দেখাতো। এখন যদি এটার ভিতরে যদি আপনার 550 650 ডেটা থাকতো, আপনি কি গুনতেন বসে বসে? না, আপনি জাস্ট লেন ফাংশন দিয়ে বলতেন, আপনাকে আনসার দিয়ে দিত যে হ্যাঁ 550 565টা এখানের মধ্যে আছে, আইটেম আছে। ও আমি এটা আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যে আমি এখানে সামনে আইটেম শব্দটা বারবার ইউজ করব। মানে আমি স্ট্রিং ইউজ করব না, কারণ স্ট্রিং বলেন অথবা মানে আমি যখন কোনো একটা নিউমেরিক ভ্যালু নিব সেখানে ইন্টিজার বলবো অথবা ফ্লোট বলবো। তো ইন্টিজার বলেন, ফ্লোট বলেন, অথবা আপনার অবজেক্ট বলেন, সবগুলাকেই কমনলি আমরা এটাকে বলবো আইটেম। ওকে, জিনিসটাকে আমরা বলবো আইটেম, মনে রাখবেন। এখন আমরা আসি স্লাইসিং। আমাদের স্লাইসিংটা অনেক জায়গায় দরকার হয়। তো স্লাইসিং এর কাজ কি? স্লাইসিং মূলত হচ্ছে আমার পুরো যে স্ট্রিং থাকবে এটাকে দুইটা পার্টে ভাগ করবে, দুইটা পার্টে সেপারেট করে স্লাইস করে ভাগ করবে। আমরা যেমন হচ্ছে ওই একটা কেক, ধরেন একটা কেক নিয়ে আসলাম, ফ্যামিলি কেক, যেটা ওই যে বাজারে যেটা বিক্রি করে। তো ফ্যামিলি কেক এনে হচ্ছে আমরা এটা স্লাইস করলাম, স্লাইস করার পরে এই অংশটা নিয়ে মনে করেন দুইজন মিলে ভাগ করে খেলাম, এটা হয়তো তারপর দিনের জন্য রেখে দিলাম। অথবা এমন হতে পারে যে সন্ধ্যাবেলা মেহমান আসছে, আমরা এরকম 4-5টা স্লাইস করে প্রত্যেকটা স্লাইস হচ্ছে একটা প্লেটের মধ্যে, পিরিচের মধ্যে নিয়ে আমরা হচ্ছে মেহমানকে দিলাম। তো এই যে আমি স্লাইস করতেছি, এই নামটাও এখানের মধ্যে স্লাইস হিসেবেই আছে, যাতে বুঝতে সুবিধা হয়। পাইথন ওইভাবেই নামগুলো সেট করছে যাতে কিনা আমরা সহজে বুঝতে পারি। দ্যাটস ওয়াই পাইথন ইজি টু লার্ন। এখন এই স্লাইসিং এর কাজটা কি? স্লাইস করবে, আমরা আমরা যেমন স্লাইস করতেছি এখানে একটা ছুরি দিয়ে, একটা নাইফ দিয়ে আমরা স্লাইস করতেছি, এখানে স্লাইস করা হচ্ছে একটা কোলন দিয়ে। তার মানে আমি যদি বলি যে সাপোজ নাজমুস, আমার নাম সাকিব, আমি জাস্ট বললাম যে মাঝখানে আমি একটা ছুরি বসাইলাম বা একটা কোলন বসাইলাম, তাহলে নাজমুস একদিকে চলে যাবে, সাকিব একদিকে চলে যাবে, স্লাইস হয়ে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটাকে আমরা পাইথনের ভাষায় কিভাবে বলি যে এই কোলন দিয়ে, কোলনের আগের যতগুলো ইন্ডেক্স আছে ইন্ডেক্সের পজিশন, আর কোলনের পরের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স দিয়ে হচ্ছে আমরা ইন্ডিকেট করি যে কোত্থেকে আমরা এই স্লাইসটা করব। কথা বুঝছেন? কোত্থেকে স্লাইসটা করব এটা তো পাইথনকে বুঝাতে হবে। আমি যদি এমনি মুখ দিয়ে বলি পাইথন তুমি এটা স্লাইস করো নাজমুস সাকিব, সে তো বুঝবে না, সে বলবে যে আমাকে ভেঙে বলো। তো ভেঙে ব্যাপারটা কি? ভেঙে ব্যাপারটা হচ্ছে যে নাজমুসের যে ইন্ডেক্স, সাকিবের যে ইন্ডেক্স, আমি যদি ইন্ডেক্স ধরে যদি পাইথনকে বলি যে এই ইন্ডেক্সকে গুলোকে এই পাশে তুমি নিয়ে নিবা, এই ইন্ডেক্সকে তুমি আরেক দিকে নিয়ে নিবা, পাইথন তখন বুঝবে। সো পাইথন ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমাকে পাইথনের মতো করে বুঝতে হবে যে পাইথন কিভাবে সে বুঝতেছে, তাকে কিভাবে সে বোঝানো হয়েছিল অ্যাকচুয়ালি। তো এইভাবে আমি একটা নামকে বা দুইটা নামকে ভাগ করতেছি। এখন ধরেন কারো নাম হচ্ছে, ধরেন আপনারা মনে করেন যে একটা বড় নাম যদি আমি বলি, কি নাম দেওয়া যায়? ইফতেখার। ইফতেখার। আচ্ছা, ইফতেখার। এখানে
কয়টা আছে টোটাল? 1 2 3 4 5 6 7 8, মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। আমি যদি পাইথনকে বলি কোলন দিয়ে, যে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে বললাম, থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইলাম যে আমি বললাম লেটস সে প্রথম থেকে শুরু করবা, আর হচ্ছে 4 নাম্বার মানে 4টা ভ্যালু পর্যন্ত তুমি কাউন্ট করবা, চারটা আইটেম তুমি কাউন্ট করবা। তো পাইথন কি করবে, আমি এখানে পাইথনকে যখন বলবো যে শুরু থেকে, তখন এখানে কিছু দিব না, মানে এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, বুঝেন, এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছু লিখবো না, কোনো নাম্বার দিব না। যদি কোলনের আগে কোনো কিছু না লিখি, তাহলে পাইথন বাই ডিফল্ট ফার্স্ট ইন্ডেক্স থেকে নেওয়া শুরু করবে। পরে কোলনে পরে বললাম যে 4, মানে 4টা ভ্যালু, তাহলে 0 1 2 3, মানে আমি যেহেতু বলছি 4টা, সো সে কি করবে, 4টা সে নিবে, তার মানে 1 2 3 4। তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি এই অপারেশনটা বলি, এই মেথডটা ইউজ করি, আমাকে অ্যাকচুয়ালি দেখাবে IFTH, আর দেখাবে না, শুধুমাত্র এই অংশটুকু সে নিবে। আমি যদি এখন বলি 3 থেকে একদম শেষ পর্যন্ত, মানে এখানে কিছু লিখলাম না, এখানে কিছু না লেখা মানে শেষ পর্যন্ত। এখন 3 মানে কি, 0 1 2 3, তাহলে 3 হচ্ছে H, H থেকে শুরু হবে K H E R পর্যন্ত, ভাগ করে দিলাম, কেটে আলাদা করে দিলাম, 3 থেকে লাস্ট পর্যন্ত। আর এখানে হচ্ছে আপনার শুরু থেকে কত নাম্বার পর্যন্ত সেটা আমি দিব। 4 যদি বলি, তাহলে 4-এর আগ পর্যন্ত সে কাউন্ট করবে। আবার ধরেন আমি যদি বলি একটা সাউন্ড টি থেকে বললে টি থেকে হ্যাঁ, 3 থেকে বললে টি থেকে শুরু করবে না, ইন্ডেক্স নাম্বার হবে হচ্ছে গিয়ে 2, বাট ভ্যালু তো হচ্ছে গিয়ে তখন ওই জায়গায় না 3। আমার এখানে ওই যে এখানে একটা জিনিস হচ্ছে কি যে আহ, যখন আমি এখানের মধ্যে স্লাইস করব, এটা হচ্ছে ইনক্লুসিভ থাকবে, মানে আমি ওইটা সহ কাউন্ট করব। আর যখন কোলনের পর থাকবে, তখন এটা থাকবে এক্সক্লুসিভ, মানে ওইটাকে সে বাদ দিয়ে কাউন্ট করবে। 4 বললে 4-এর আগ পর্যন্ত বলবে, কারণ কি, কারণ শুরুতে তো 0 সহ কাউন্ট করা হয়েছেই, ওই জন্য লাস্ট থেকে লাস্ট আইটেমটাকে সে বাদ দিয়ে কাউন্ট করবে। হাসান রিয়াজ ভাই, আপনি হাসানিস ভাই, আপনার মাইক্রোফোন অফ মাইক্রোফোনটা করুন, ইয়ে হচ্ছে তো অনেক কম। আচ্ছা, এমনিতে বুঝতে পারছেন তো আপনি বিষয়টা? এটা হচ্ছে কি, আপনার প্রথম থেকে যখন আমি স্লাইস করব, এটা হচ্ছে ইনক্লুসিভ, মানে 3 নাম্বারটা সহ সে নিবে। আর শেষে যখন আমি করব, ওটা হচ্ছে এক্সক্লুসিভ, মানে এই 4 বললে 4-এর আগ পর্যন্ত নিবে, নট 4। কেন? কারণ হচ্ছে শুরুতে 0 কাউন্ট করা হয়েছে। এখন ধরেন আমি যদি বলি 2 থেকে 6, কি কি নিবে, যেহেতু 2 0 1 2, তাহলে টি থেকে শুরু হবে, টি 6-এর আগ পর্যন্ত, যেহেতু 6-এর আগ পর্যন্ত, তাহলে 6-এর আগ পর্যন্ত মানে হচ্ছে 5, 4 5, মানে হচ্ছে এই পর্যন্ত, টি এইচ কে এইচ। 2 থেকে 6 বললে তখন এই 2 থেকে শুরু করে 6-এর আগ পর্যন্ত, মানে 5 পর্যন্ত সে নিবে। এইভাবে আমরা 3টা ধাপে বা 3 ভাবে আমি স্লাইসিং এর কাজটা করতে পারি। তা এটা তো নাম দিয়ে হচ্ছে, আমি সংখ্যা দিয়ে বললে আপনারা আর একটু ক্লিয়ার হবেন। আচ্ছা, নাম দিয়ে ফার্স্টে দেখাই। আমি যদি এখানে বলি আমার ইনিশিয়ালি এস কত ছিল, এটা না, আচ্ছা এস, ইনিশিয়ালি হচ্ছে আমাদের এস, এইটা। এখন আমি যদি বলি যে এস 2 থেকে কোলন দিয়ে লাস্টে ব্ল্যাঙ্ক রাখলাম, তার মানে 2 থেকে শুরু হবে, শেষ পর্যন্ত সবগুলোকে আমি নিচ্ছি। 2 ইন্ডেক্স মানে কি, 0 তারপর 1 2, তার মানে সাকিব থেকে শুরু হচ্ছে একদম টাইম পর্যন্ত, 2 থেকে এন পর্যন্ত, মানে সাকিব থেকে টাইম পর্যন্ত। আমি রান করলে সাকিব থেকে টাইম পর্যন্ত আমি সেপারেট করে ফেললাম। সেম ভাবে যদি আমি এস কে যদি আমি আবার বলি, এস এর ভিতর ঢুকলাম থার্ড ব্র্যাকেট দিয়ে ঢুকে যদি বলি শুরু থেকে 6-এর আগ পর্যন্ত,
তার মানে 5 পর্যন্ত। তাহলে শুরু থেকে যেহেতু কোলনের আগে কিছু নাই, তাহলে পাইথন কি করবে, শুরু থেকে কাউন্ট করবে 0 1 2 3 4 5 তাসমিয়া পর্যন্ত। যেহেতু 6 লিখছি, 6 এর আগ পর্যন্ত, তাসমিয়া পর্যন্ত। আর আমি যদি রান করি, আমি দেখবো যে আওয়ার ফার্স্ট ক্লাস থেকে শুরু করে তাসমিয়া পর্যন্ত সেপারেট হয়েছে। আমি যদি এখানে কোনো কিছু না লিখি, তাহলে আমি সবগুলো ভ্যালুই পাবো, কারণ এখানে স্লাইসার কোনো কিছু করতেছি না, কোত্থেকে স্লাইস করবো সেটা ইন্ডিকেট করতেছি না। সো এই ক্ষেত্রে সবগুলোকে সে নিবে। আমি যদি মাঝখান থেকে বলি, সাপোজ 2 থেকে 5 পর্যন্ত, 6 পর্যন্ত 5 বলি, তার মানে হচ্ছে 2 থেকে 5, তার মানে হচ্ছে 0, এটা 0, এটা 1, এটা হচ্ছে 2, সাকিব থেকে শুরু করে 3 4 5 এর আগ পর্যন্ত, তাসমিয়ার আগ পর্যন্ত। তার মানে সাকিব, ইন্টারনেট, পাইথন, এই তিনটা আসবে। সাকিব, ইন্টারনেট, পাইথন তিনটা আসছে। আমরা এটাকে একটু ব্যাকওয়ার্ড ভাবে মানে পেছন থেকে কাউন্ট করতে পারি। যদি আমি বলি এস দিয়ে -1, তাহলে সে শেষের যে ভ্যালুটা ওইটাকে শুধু দেখাবে, অনলি দ্য লাস্ট ভ্যালু। তো একদম শেষ ভ্যালু হচ্ছে টাইম। এস আমাদের মেইন ডেটার একদম লাস্ট ভ্যালু হচ্ছে টাইম। তাহলে আমি যদি -1 বলি, তাহলে আমাকে শুধুমাত্র টাইম দেখাবে, টাইম। আর আমি যদি বলি কোলন দিয়ে -1, তার মানে অল এক্সেপ্ট দ্য লাস্ট ভ্যালু। লাস্ট ভ্যালুটা -1 যদি আমি বলি, তাহলে -1 মানে হচ্ছে লাস্ট ভ্যালুটা বাদ দিয়ে বাকি সব ভ্যালু দেখাবে। সো আওয়ার ফার্স্ট ক্লাস থেকে শুরু করে ইমটিএস পর্যন্ত দেখাবে, টাইমটা দেখাবে না। এইভাবে আমরা স্লাইস করতে পারি। এখন এটার ভিতরে আবার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যদি এই স্লাইসটা সিরিয়ালি না করে যদি আমি 1-2টা যদি স্কিপ করে করতে চাই, তাও করতে পারবো। স্কিপ করা কি, যে আমি এখানের মধ্যে আমার মূল যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলোর সবগুলো আমি একবারে পরপর নিব না, আমি হচ্ছে স্কিপ করব। যেমন আমি ফার্স্টে আওয়ার ফার্স্ট ক্লাস নিব, থার্সডে নিব না, তারপর আমি সাকিব নিব, ইন্টারনেট নিব না, তারপর পাইথন নিব, তাসমিয়া নিব না, হাসানকে নিব, ইমতিয়াজকে নিব না, টাইমকে নিব। এই যে এক এক করে যে আমি একটা করে ঘর স্কিপ করতেছি, এই স্কিপ প্যাটার্নটা আমরা করি কি আরেকটা কোলন দিয়ে। প্রথম কোলন হচ্ছে স্লাইস করবে, দ্বিতীয় কোলন হচ্ছে কয়টা স্কিপ করব তার উপর ডিপেন্ড করবে। এখন এখানেও এই লাস্টের যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এক্সক্লুসিভ। কেন এক্সক্লুসিভ, মানে এক্সক্লুসিভটা হচ্ছে এই কারণে যে আমি যদি এখানের মধ্যে 3 বসাই, তাহলে সে 2 ঘর করে স্কিপ করে ভ্যালুগুলোকে সে চুজ করবে, পিক করবে। আমি যদি 2 বসাই, তাহলে 1 ঘর করে করবে। একটু আগে আপনাদেরকে আমি বলতেছিলাম যে 1 ঘর করে স্কিপ করার কথা। সো আমি যদি এখানে 3 জায়গায় যদি 2 দিই, রান করি, আপনি খেয়াল করে দেখবেন যে আমি যেরকম ভাবে বলছিলাম ঠিক সেভাবেই আসছে। আওয়ার ফার্স্ট ক্লাস আসছে, থার্সডে কি স্কিপ করছে, সাকিব কি নিছে, এই যে নিচে এই জায়গায় ইন্টারনেট কি স্কিপ করে পাইথন কি নিছে, তাসমিয়া কি স্কিপ করে হাসান কি নিছে, ইমতিয়াজ কি স্কিপ করে টাইম কি নিছে। সো আমরা ওই ভ্যালুগুলো চুজ করার ক্ষেত্রে চাইলে আমরা এরকম একটা ইন্টারভাল ইউজ করতে পারি। এটা সিরিয়ালি যাবে সোজা। যদি আমি ব্যাকওয়ার্ড করতে চাই, রিভার্স, তখন আমি মাইনাস ভ্যালুতে স্কিপ করব। তখন হচ্ছে রিভার্সলি হচ্ছে একটা বা দুইটা করে স্কিপ যাবে। মানে আপনি প্লাস দিলে সোজা স্কিপ যাবে, মাইনাস দিলে রিভার্স ওয়েতে স্কিপ করবে। তো এটা হচ্ছে আমাদের স্লাইস করার কয়েকটা মেথড। এগুলা ছোট ছোট জিনিস, হয়তো এখন আপনাদের কাছে অনেক সিলি মনে হতে পারে, বাট মেইন মানে কাজের ক্ষেত্রে এগুলো অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। ছোট ছোট কাজগুলো বড় বড় ইম্প্যাক্ট ফেলে। বলেন আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা বলেন। হ্যালো, না ভাইয়া, সমস্যা হচ্ছে না। আচ্ছা, বোঝা যাচ্ছে সবগুলো ইজি, কিন্তু মনে রাখতে পারবো কিনা যখন কাজের নিজে সময়। করতে গেলে তখন সমস্যা হবে। এখন এটা আসলে ওই মনে রাখার চেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করতে করতে আসবে। হ্যাঁ, এটাই তো মেন জিনিস, ঠিকই বলছেন। ভাইয়া প্র্যাকটিস করতে গেলে প্রবলেমটা বুঝতে হ্যাঁ, পারবো। একবারে মানে কোড কখনো কেউ মুখস্থ করে না। যারা ভালো কোডার, আপনি খেয়াল করে দেখবেন তারা কোড মুখস্থ করে না। তাকে হুট করে জিজ্ঞাসা করলে সে বলবে যে কি যেন মনে নাই,
কিন্তু সে বছর বছর কোড করতেছে। এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে আসে যে কোন সিচুয়েশনে কোন কাজটা করতে হবে, ওইটা একটা ইনটিউশন চলে আসে। ভাইয়া ডেবাগের নিচে একটা চিহ্ন আছে এই যে আমাদের স্পাইডার ইয়াতে, এই চিহ্নটার নাম কি? কোথায় কোথায় কোথায়? ওই যে ডেবাগের নিচে যে ওই যে ভিডিও প্লেয়ার মতো, এই যে হ্যাঁ ডেবাগের নিচে, না না ওই ওই অপশনের না এটা ওই যে হ্যাঁ এটা কথা বলছি, ওটার নাম কি? রান ফাইল। ফাইলে হচ্ছে আপনার এই উপর থেকে নিচ থেকে পুরো যে পাইথন বেসিকের যে কোডটা দেখাচ্ছি, একদম ফার্স্ট টু হ্যাঁ, একদম লাস্টে 900 কত যেন আছে, সবগুলো একবার রান হ্যাঁ, করবে। ও একবারে ওইটার সাথে আমাদের এখন কোনো সম্পর্ক নেই। না, ওটা হচ্ছে মানে ওটা যদি ক্লিক করি তাহলে রান করবে, ক্লিক না করলে রান করবে না। এখন আমরা সব কাজ হবে টুলসের নিচে এই যে এই আমরা শুধুমাত্র এখন এই যে সিঙ্গেল যে ধরে ধরে করতেছি না, এই জন্য আমরা এই অপশনটা ক্লিক করতেছি, কারণ আপনাকে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে করতেছি। দেখা যাবে যে কয়েকদিন পরে, এক দুই দিন পরে তখন লাইন ধরে ধরে আমি তখন করবো না, তখন সেল ধরে ধরে করবো। তখন আপনারা একটু অ্যাডভান্স জি। হবেন, তখন আপনারা একটু বুঝবেন। তখন আমি পুরো এই সেলের ভিতরে যে কয়েকটা অপারেশন আছে, 5টা অপারেশন একবারে সেল রান করে আপনাদেরকে বুঝাবো। তখন আর ধরে ধরে করবো না। এখন তো যেহেতু আপনারা শুরুতে আছেন, এই কারণে প্রত্যেকটা লাইন এরকম ভাবে টেনে টেনে আপনাদেরকে বলতেছি, এই জন্য সময় লাগতেছে। ওকে, আর ভাই আমরা ওই যে এই টেকটা ব্যবহার করব আমরা কোড রেকর্ড করার সময়। হ্যাঁ হ্যাঁ, এই যে আইটা ইউজ করবেন। ওকে আচ্ছা, সাকিব ভাই, ভাই, অনেক সিলি কোশ্চেন করব আসলে, আমাদের মানে আমার প্র্যাকটিস করার সময় অনেক সিলি মিস্টেক হ্যাঁ হয়ে হ্যাঁ যায় হ্যাঁ, আসলে, না বুঝতে না পারি সমস্যা নেই, জিজ্ঞাসা করার। না না কোনো সমস্যা নেই, ইটস ওকে। মিস্টেক তো হবেই প্রথম প্রথম। আপনি এখন যেই স্থানে আছেন, আমি আজ থেকে 5 6 7 বছর আগে সেই জায়গায় ছিলাম 2017 18-তে। তখন আমি অনেক কিছু বুঝতাম না। তখন কিন্তু এরকম আপনার কোর্স টোর্সও ছিল না, বাংলাতে ছিলই না, ইংলিশেও এত ভালো কোর্স ছিল না। তখন আসলে অনেক ঘাটাঘাটি করে অনেক সময় নিয়ে করতে হয়েছে। দিনকে দিন জিনিসগুলো হচ্ছে মানুষজন মানে অনেক ইজি হচ্ছে, মানুষজনের জন্য শেখাটা ইজি হচ্ছে। বাট আমরা যখন শিখছিলাম, মানে এই যে কোড করতে গিয়ে 10 রকম ভুল হচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে মানে অল্প জিনিস, সহজ জিনিস যেটা হয়তো আমি এখন কয়েক সেকেন্ডে পারি, এই সেম জিনিস আমার কয়েক ঘন্টা লাগতো বুঝতেই। বাট তখন ওইভাবে আসলে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। যখন আমি ইউএসএ ছিলাম তখন জিনিসগুলো আমার বুঝতে অনেক সময় লাগছে, রাতের পর রাত গেছে যে আমি খালি বুঝছি যে আসলে কেমনে কাজ করে। ওই ভিডিও দেখছি, বই পড়ছি, এই করছি, পিডিএফ দেখছি। ইভেন আমি হচ্ছে ওই 2017 18 দিকে আমি ইউএসএ তে বিভিন্ন অনলাইন কোর্সও করছি, এবং তখন কিন্তু এত ফ্রি কোর্স ছিল না। আমার মোটামুটি ওই সময়ে মেবি বলতে গেলে বাংলাদেশি টাকায় আমি 1-1.5 লাখ টাকার মতো খরচ করছি। মানে বিভিন্ন ছোট 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 বড় কোর্স করছিলাম। হয়তো কোনোটা হচ্ছে $200, কোনোটা $300, কোনোটা $600 এরকম। তো সব মিলে আমার মনে হয় এরকম 6-7টা কোর্স করছিলাম, আমার 1.5 লাখ টাকার উপর গেছিল। ওই জিনিসগুলো আমাকে এখন হেল্প করতেছে। সো আপনি শিখতে পারলে ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে একটা সময় গিয়ে আপনার কাজে দিবেই। থ্যাংক ইউ ভাই। সাকিব ভাই একটা প্রশ্ন জি। ছিল। আমি যদি মনে করেন একটা টেক্সট, হুম। কোনো এক পৃষ্ঠার একটা টেক্সট আমি দিলাম একটা, মানে কোন এক পাইথনে দিয়ে আমি যদি বলি এই টেক্সটের মধ্যে মনে করেন একটা শব্দ, মনে করেন গভর্নেন্স শব্দটা কতবার আসছে বা কাউন্ট করো, বা যদি বলি যে এই শব্দটার মিনিংসটা কিভাবে আসছে এটা বলো, এটা কি দিতে পারবে পাইথন আপনার উত্তর? ওই শব্দটা কতবার আসে সেটা বলতে পারবে, কিন্তু এটার মিনিং কি সেটা তো বলতে পারবে না। ও, মানে ওরা আইডেন্টিফাই করে দেবে কোথায় কোথায় আসছে, তাই হ্যাঁ, তো? ওরা বলবে যে এতবার আসছে। আহ, আচ্ছা, এগুলো তো পরে একটু জানাবেন, শিখাবেন তো, আস্তে তাই না? আস্তে আসবে মানে জিনিসগুলো। আমাদের তো কোডিং এর একটা বড় বিষয় হচ্ছে ওই শব্দগুলোকে বা ফাইন্ড আউট করা টেক্সট ডাটা থেকে আর কি। ওই যে একটা একটা দেখালাম যে হচ্ছে ইন্ডেক্স ধরে আর কি বের করা। আবার কিছু আছে হ্যাঁ, আপনার ওই যে পার্ট অফ একটা ওয়ার্ডের অংশ ধরে ওকে সার্চ করে বের করা। ওগুলো আস্তে আস্তে আসবে। হ্যাঁ, জি জি জি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই জায়গা পর্যন্ত রাখি। আমি কোডটা দিয়ে দিব। আমার হচ্ছে আমি ওই পার্ট বাই পার্ট না দিয়ে আমি হচ্ছে পুরো কোডটা একবার দিয়ে দিব, এবং এই কোডটা নেক্সট ক্লাসেও যাবে মোটামুটি, হ্যাঁ, বা 3 নাম্বার ক্লাস দিতে হবে। প্রথম 2টা বা 2.5টা ক্লাস লাগবে হচ্ছে এগুলো শেষ করতে, কারণ এগুলো হচ্ছে এই পাইথন বেসিকের প্রথম পার্টটা ধরতে একটু কষ্ট হবে। বাট পরবর্তীতে যখন আমি নাম পাই বা পান্ডা হয়ে যাব তখন ধরতে কষ্ট হবে না, কারণ তখন আপনি সিস্টেম ধরে ফেলবেন। ভাইয়া নাম ভাই পান্ডা আমরা কয় ক্লাস পরে যাচ্ছি? 2-3 ক্লাস পরে? 2.5-3 ক্লাস পরে আর কি, হ্যাঁ ধরবো। এখন আমাদের এই 3 ক্লাসে আমরা হচ্ছে যে বেসিক গুলো আছে গ্রামার, এই জিনিসগুলো আমরা হ্যাঁ আর হ্যাঁ, কি পড়ে এই এখন যেগুলো দেখলাম এগুলো ধরেন কিছু প্র্যাকটিস করলেন। এখন সামনের ক্লাসে হচ্ছে জিনিসটাকে আরেকটু
অ্যাডভান্স জিনিসে দেখবো, মানে একটু ব্রড সেন্সে আমরা বোঝার চেষ্টা করব।